তোর কোনো যোগ্যতা আছে আমাকে ভালোবাসার? গ্রামের কাইয়া ক্ষেত একটা, দেখে মনে হচ্ছে বস্তির পোলা পানের মতো। 2 দিন কথা বললেই প্রেম করতে মন চায়। তোদের মতো ফকিরা এমনই করে। গ্রাম থেকে শহরে এসে বড় লোকের মেয়েদের পিছনে ঘুরে যদি কোনো রকম পটাতে পারে তাহলে তো বড় লোক হওয়ার রাস্তা ক্লিয়ার। আগে নিজের দিকে তাকা, তারপর তোর লেভেলের মেয়ে খোঁজ। আমাকে ভালোবাসার কথা ভুলেও ভাবিস না, সাইকো একটা। আমার বাড়ির কাজের লোকও তোর থেকে স্মার্ট শিক্ষিত আছে। তোর কোন যোগ্যতা আছে আমাকে ভালোবাসার? আছে তো শুধু খ্যাত খামারে কাজ করার যোগ্যতা আর গরুর ড্রাইভারি করা। তোর কি মনুষ্যত্ব বলতে কিছু নেই? কোথায় তুই আর কোথায় আমি? আসমান আর জমিনেরও এতটুকু দূরত্ব নেই যতটুকু তোর আর আমার মধ্যে দূরত্ব। আরে আমার বাবার জুতো মোছার জন্য তোর থেকে 1000 গুণে ভালো লোক আছে। আমি বুঝি না সাইকো একটা, একটা লিমিট থাকা দরকার। তোর ভিতরে তো তাও নাই। তুই তো সীমা ছাড়াই সাইকো। আচ্ছা, তোর কত টাকা লাগবে পর, তবুও আমার পিছনে ভিক্ষুকের মতো ঘুরে বেড়াস না। আমার একটা মান সম্মান বলতে আছে, তোর তো আবার সেটা নেই। থাকবে কি করে? গরিবের আবার মান সম্মান। ভিক্ষুকের মতো দাঁড়িয়ে আছিস কেন সাইকো একটা? জান্নাতের কথাগুলো মাথা নিচু করে শুনিয়ে যাচ্ছে রাসেল, আর চোখ থেকে অঝরে পানি পড়তেছে। জান্নাত এই কথাগুলো বলেই চলে গেল তার বাসায়, আর রাসেল সেখানেই দাঁড়িয়ে আছে আর কান্না করতেছে। করার কিছুই নেই, সে এইগুলো শোনার উপযুক্ত। জান্নাত বাসায় যাচ্ছে, তখন তার বান্ধবী ঋতু বলতেছে, তুই কিন্তু একটু বেশিই বলে ফেলছিস। তুই আমার জায়গায় হলে বুঝতি। রাসেল ভাই কিন্তু এমন ছেলে নয় তুই যেমনটা ভাবছিস। সে গ্রামের একটা সহজ সরল ছেলে। জ্ঞান দিতে আসিস না তো, তোর থেকে আমার জ্ঞান না অনেক বেশি। তারপর ঋতু নেমে যায় তার বাড়ির কাছে, আর জান্নাত বাসায় হেঁটে যাচ্ছে। জান্নাত বাসায় যেতে যেতে চলুন আমরা সংক্ষিপ্ত পরিচয় পর্ব শেষ করতে ফেলি। জান্নাত হলো এই ঢাকা শহরের একজন বিশিষ্ট শিল্পপতির মধ্যে থেকে একজনের আদরের রাজকন্যা, একমাত্র মেয়ে। জান্নাতের অহংকার একটু বেশি, আর কলেজটা তাহার বাবার কথা মতো চলে। তাই কলেজে তাহারা আলাদাই একটা দাপট আছে, এবং কলেজের একটা গ্যাং আছে, আর জান্নাত ওই গ্যাংয়ের লিডার। কলেজের সবাই জান্নাতের গ্যাংকে ভয় পায়। আর রাসেল হলো গ্রামের এক সহজ সরল ছেলে। গ্রাম থেকে ইন্টার পড়া শেষ করে শহরে কলেজে ভর্তি হওয়ার সুযোগ হয়। তার বাবা একজন কৃষক। তার বাবার স্বপ্ন সে বড় পুলিশ ডাক্তার হবে, তাই তার হাজারো কষ্টের মাঝে তার ছেলেকে পড়ায়। অতীত রাসেল গত 8 দিন আগে কলেজে আসে। নতুন তেমন কিছু চেনে না, একজন সরল সহজ ছেলে, কিন্তু ক্লাসে সবার থেকে ভালো পড়া বোঝে রাসেল, আবার জান্নাতের থেকে 1 বছরের সিনিয়র। তাই জান্নাত রাসেলকে সহজ সরল দেখে তাহার সাথে বন্ধুত্ব করে। তার এই বন্ধুত্ব দেখে জান্নাতের বিপরীতে গ্যাংয়ের লিডার মিস্টার অভ্র চৌধুরী এর মাথা গরম হয়ে যায়। অভ্র জান্নাতকে পছন্দ করে, কিন্তু সেটা কলেজের বাহিরে। কলেজে দুজনের চরম শত্রু, একজনে অন্যজনের ছায়াও দেখতে পারে না। তাই অভ্র ভাবলো এই সহজ সরল ছেলেটাকে দিয়ে জান্নাতকে একটু অপমান করে। তাই সে একটা লাভ লেটার লিখে রাসেলের হাতে দিয়ে বলল, এটা নিয়ে তোর জুনিয়র লিডার জান্নাতকে দিবি, আর দিয়ে বলবি আমি মুখে বলতে পারবো না, তাই এখানে বলছি তুমি অ্যাকসেপ্ট করে নিও। আর যদি আমার কথা মতো না চলিস তাহলে কালকে হাসপাতালে ভর্তি হতে হবে তোকে, বলে দিলাম। তারপর রাসেল চিরকুটটা নিয়ে জান্নাতের সামনে গেল। তখন জান্নাত বলল, কিছু বলবেন ভাইয়া? আমি মুখে বলতে পারবো না, তাই এখানে বলছি, তুমি অ্যাকসেপ্ট করো। এটা কি? আচ্ছা আমি দেখছি, আমাকে দে। সবাইকে শুনিয়ে শুনিয়ে পড়। তখন জান্নাতের গ্যাংয়ের সকল সদস্য এবং তার বিপরীত পাশে তার শত্রু এবং তার শত্রুর গ্যাং ঋতু পড়া শুরু করলো। প্রিয়তমা জান্নাত, আশা করছি তুমি ভালো আছো, কিন্তু আমি ভালো নেই, কারণ আমি তোমার ওই প্যান্ট পরা রাগী লোকের প্রেমে পড়েছি। আমার একটা মুহূর্ত তোমাকে ছাড়া অতিবাহিত হয় না। আমি ঘুমোতে গেলেও দেখি তুমি মারামারি করছো। আমার কাছে তোমার মতো ব্যাডা মেয়ে অনেক আছে, কিন্তু আমার তোমাকেই লাগবে।
কারণ আমার পাশের বাসার আন্টির সাথে আমার আম্মু একা ঝগড়া করতে পারে না। তুমি না থাকার কারণে আমার আম্মু সব সময় হেরে যায়। তুমি যদি আমার আম্মুর ঝগড়ার সাথে হতে, তাহলে আমার আম্মু জয়লাভ করত। তোমার সেই ডাগর ডাগর চোখ, যা রাগলে আমাদের বাসার গরুর ডিমের মতো লাগে, আর তোমার হাসি আমাদের এলাকার বিলকিসের আম্মুর মতো লাগে। তোমার ঠোঁটগুলো দেখতে, বিশ্বাস করো, একদম চুলের মতো চিকন। জানি তুমি এখন রাগে ফুলতেছ, কিন্তু করার কিছু নেই। আমি আমার মনের কথাগুলো বলে দিয়েছি। আমি কিন্তু সাজিয়ে লিখতে জানি না, আর আমার লেখা ততটাও সুন্দর না। তাই বলছি, তুমি অ্যাকসেপ্ট করে নিও প্লিজ। ঋতু অসবেতে চিরকুট পরে হাসতে হাসতে মরে যাওয়ার মতো অবস্থা। এদিকে জান্নাতের রাগে মাথা ছিঁড়ে পড়ছে, আর অন্যদিকে অভ্র তার লোক নিয়ে আসতেছে। তখনই জান্নাত রাসেলকে একটা থাপ্পড় মেরে এই সব কিছু বলল। বর্তমান জান্নাত বাসায় চলে আসে। তারপরের দিন জান্নাত কলেজে যায়। তখন অভ্র তার লোক সকল নিয়ে বলে, কি হাসি রে বাবা, পুরোই বেলকিসের আম্মুর মতো। মানুষের যে এত সুন্দর সুন্দর অঙ্গ আছে আগে জানতাম না। সত্যি কালকে চিরকুটটা অস্থির লাগলো। আজকে সুন্দর না বলে কেউ এমন চিরকুট দেয় না আমায়। দুঃখ দুঃখ। জান্নাত হনহন করে ক্লাসে চলে গেল। তারপর জান্নাত বাসা যাওয়ার সময় কলেজের গেটে দেখে রাসেল দাঁড়িয়ে আছে। দেখে জান্নাতের রাগটা আরো বেড়ে গেল। একদিন হঠাৎ কলেজ পিছু আলগা পোলাপাইন আসে কলেজে। তখন রাসেল ক্যাম্পাসে বসে বসে নিজ বই পড়তেছে। তখন বাইরের লোকগুলো এসে মেয়েদের সাথে বাজে আচরণ করতে থাকে। তখন সবাই জান্নাতকে কল দিল। তারপর জান্নাত তার গ্যাং নিয়ে কলেজে চলে আসে। তারপর কথা কাটাকাটি করতে করতে এক পর্যায়ে জান্নাতের গালে ওই দলের লিডার একটা থাপ্পড় দেয়। এমন সময় সবকিছুই চুপ হয়ে গেল। সবাই নীরবতা পালন করতেছে, আর জান্নাত গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। যখনই আর একটা দিতে যাবে তখনই রাসেল পেছন থেকে এসে হাতটা ধরে ওই ভিলেনের। তারপর রাসেল একটা থাপ্পড় দিতে তাহাকে মাটিতে ফেলে দিয়ে জান্নাতের দিকে আর চোখে তাকিয়ে বলল, এটা কৃষকের হাত, যে কৃষকের হাতে চাষ না হলে আজ তোরা না খেয়ে মরতি। তারপর আরও কিছু থাপ্পড় মারে। তারপর বলল, এখানে দ্বিতীয়বার যেন না দেখি। তারপর ওই লোকগুলো চলে গেল। তার পিছন পিছন আমিও চলে যেতে লাগলাম। তখন জান্নাত বলে, থ্যাঙ্কস ভাইয়া। সরি আপু, আমাকে ধন্যবাদ দিয়ে কেন আপনি আপনার মূল্যবান মুখটা নষ্ট করবেন? এটা বলেই রাসেল চলে গেল। তুই তো কালকে ওর সাথে যেই ব্যবহার করলি, তাতে ও তোর সাথে আবার কথা বলবে, এটা তুই ভাবলি কি করে? ও আমার সাথে কালকে এমন করলো কেন? তোর কোথাও ভুল হচ্ছে আমার মনে হয়। এখানে ভুলের কি আছে? তোদের সামনেই তো যা হওয়ার তা হয়েছে। হয়তো এখানে কোনো একটা ভুল হচ্ছে যা আমাদের অজানা। শোন, তুই তার পক্ষে বেশি বলিস একটু। সে কালকে প্রপোজ করেছে, অ্যাকসেপ্ট করিনি, তাই আজকে গুন্ডা আনছে আর তাদেরকে মেরে আমার মনে প্রবেশ করতে চায়। সত্যি তুই একটু বেশি বুঝিস ওর ব্যাপারে। এখানে বেশি বোঝার কিছুই আমি দেখছি না। ওকে দেখে তো কখনো এমন মনে হচ্ছে না আমার। হয়েছে, অনেক বুঝিস তুই। এখন চল বাসায় যাই। তারপর তারা চলে যায়। কিছুটা যাওয়ার পর অভ্র একটা বাইক নিয়ে জান্নাতের সামনে এসে দাঁড়ায়, আর মুখে একটা লাল গোলাপ। বাইক থেকে নেমে জান্নাতের সামনে এসে হাঁটু গেড়ে বসে বলে, ভালোবাসি। কলেজে আমার সাথে সব থেকে বড় শত্রুতা করে, আর এখন আসছে ভালোবাসি বলতে। কলেজের এর হিসাব কলেজে এখানে কি? আমি কলেজের বাইরে তোমাকে ভালোবাসি। যাতে করে কলেজে আমাকে অপমান করা যায় সেই জন্য নাকি? না, সত্যি আমি তোমাকে ভালোবাসি। জান্নাত মনে মনে বলল, ওর সাথে যদি রিলেশন করি তাহলে আর কলেজের শত্রুতা হবে না, আর তাছাড়া এই খ্যাত ছেলেটা আর বিরক্তও করবে না আমাকে। একটা শর্ত আছে। সব শর্ত মানতে রাজি আছে আমি। আগে তো শুনবা। আচ্ছা বলো। আমার সাথে রিলেশন করতে হলে কলেজে আমার সাথে থাকতে হবে, আর কলেজের সবাইয়ের সামনে আমাকে প্রপোজ করতে হবে। আচ্ছা আমি রাজি। তাহলে কালকে একটা শাড়ি পরে আসবা কলেজে, আমি তোমাকে প্রপোজ করব। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই। তারপর তারা চলে গেল। কি রে, তুই এত সহজে ওর শত্রুর সাথে মিল হয়ে গেছিস? কি করব বল?
সিঙ্গেল থাকলে ওই ক্ষেতের মতো কোনো পাগল ছাগল এসে প্রপোজ করবে। আচ্ছা, তোর যেহেতু ওকে পছন্দ না, তাহলে আমি ওর সাথে প্রেম করি, তোর তো কোনো সমস্যা নেই। কি? তুই আমার বান্ধবী, এটা ভাবতেও আমার লজ্জা করে যে তুই আমার বান্ধবী হয়ে একটা খ্যাত ছেলের সাথে প্রেম করবি। শোন, ভালোবাসতে মন লাগে, টাকা পয়সা নয়, আর ওর সেই মনটা আছে। তুই যদি তানহাকে নিয়ে সুখে থাকতে পারিস তাহলে আমার কিছু করার বা বলার নেই। আচ্ছা, তাহলে তুই কখনো আমার কাছ থেকে তাকে চাইতে পারবি না, রাজি? আমি কি পাগল নাকি যে ওকে চাইবো? মরে গেলে ওকে জীবনেও চাইবো না। তাহলে এই নে, এটা দিয়ে কি করব? এখানেই লিখে দে যে তুই কখনো ওকে আমার কাছে চাইবি না। আমি তোর বান্ধবী, আর আমার নজর এত নিচু না, আমি জীবনেও চাইবো না, বললাম তো। তাহলে লিখে দিতে সমস্যা কোথায় তোর? তারপর জান্নাত লিখে দিল যে সে জীবনেও রাসেলকে চাইবে না ঋতুর কাছে। তারপর ঋতুর বাসায় আর জান্নাতের বাসায় চলে গেল। পরের দিন সকালে জান্নাত সুন্দর করে সাজুগুজু করে কালো একটা শাড়ি, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, চুলগুলো ছাড়া, আর মাথায় চুলের ভিতরে দুটো গোলাপ, হাতে কালো চুড়ি। এক কথায় পরিমতো লাগতেছে জান্নাতকে, কারণ জান্নাত আগে থেকেই পরিমতো। আরও আজকে কালো শাড়ি। জান্নাত কলেজে ঢুকতেই সবাই হা করে তাকিয়ে আছে, কেউ চিনতেই পারছে না এইটা সেই জান্নাত যে কিনা শার্ট প্যান্ট পরে কলেজে এসে গুন্ডামি করতো। সেই জান্নাত নাকি? অব্র বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, এমন সময় তার বন্ধু মাহবুব বলল, দোস্ত দেখ একটা পড়ি। অব্র পেছনে করে জান্নাতকে দেখে হা হয়ে গেল। সে আবার নতুন করে ক্রাশ খায়। তারপর অব্র জান্নাতের কাছে গিয়ে বলল উচ্চ আওয়াজেই সবাইকে ইঙ্গিত করে, শোনো, আমার সকল সিনিয়র জুনিয়র আপু ভাইয়ারা, আজ থেকে কলেজে কোনো শত্রুতা হবে না, কারণ আমরা নিজেদের মধ্যে শত্রুতা মিটিয়ে ফেলছি আর আমরা একে অপরকে ভালোবাসি। প্রিয় পাগলি, অনেক ভালোবাসি তোমাকে, সারা জীবন ভালোবাসতে চাই। এভাবে তুমি আমাকে ভালোবাসো? তারপর জান্নাত আশেপাশে ঘুরে তাকাচ্ছে, কিন্তু কোথাও রাসেলকে দেখতে পাচ্ছে না, কারণ রাসেল ক্যান্টিনে বসে বসে বই পড়তেছে। জান্নাত ক্যান্টিনের দিকে তাকিয়ে দেখে রাসেল সেখানে। সবাই তো এখানে নেই অভ্র, সবাই তো আছে এখানে। তাহলে ক্যান্টিনে কে বসা আছে? তারপর অব্র ক্যান্টিনের দিকে তাকিয়ে দেখলো যে রাসেল সেখানে বসে আছে। তারপর তার বন্ধুরা গিয়ে রাসেলকে নিয়ে আসলো। এরপর রাসেলের সামনে প্রপোজ করে অব্র। জান্নাত মনে করেছে যে রাসেলের একটু খারাপ লাগবে, তাই তাহাকে আনছে। পরে দেখে রাসেলই সবার আগে হাতে তালি দিয়েছে খুশিতে। তারপর সবাই সবার মতো চলে গেল। রাসেল ক্যান্টিনে গিয়ে বসে বই পড়তেছে, এমন সময় ঋতু গিয়ে পাশে বসে বলল, কি করছো? আপনি এখানে কেন? আপনি দূরে গিয়ে বসুন। আপনার গা থেকে তো কৃষকের গন্ধ হচ্ছে, আর আমার গা থেকে ময়লা লাগবে। এত অহংকার করো কেন? অহংকার তো আপনারা করেন আমাদের মতো গ্রামের ছেলেদের সাথে। আচ্ছা বাদ দাও, আমি তোমার বন্ধু হতে চাই। আমি তো খেয়াত গ্রামের। আমার খেতে লাগবে, আজ থেকে আমরা একে অপরের বন্ধু। জি ঠিক আছে। জি কি তুমি করে বলো, কারণ আমরা একে অপরের বন্ধু। আচ্ছা ঠিক আছে। তোমার কষ্ট হচ্ছে খুব? কেন? তুমি জান্নাতকে ভালোবাসো, কিন্তু জান্নাত অভ্রকে ভালোবাসে। আমি কেন তাকে ভালোবাসতে যাব? আমি গরিব হতে পারি, কিন্তু ও আমার যোগ্য নয়, আর যে আমার যোগ্য নয় তাকে কোন দুঃখে আমি ভালোবাসতে যাব শুনি? তাহলে সেই দিন যে তুমি তাকে প্রেমপত্র দিয়েছিলে? সেটা তো অব্র ভাই আমার মাধ্যমে তাকে দিয়েছে, আমি তো দিতে চাইনি। আমি না দিলে অব্র ভাই বলছে আমাকে কলেজ থেকে তাড়িয়ে দেবে, আর যদি তখন জান্নাতকে বলি তাহলেও তাড়িয়ে দেবে। তাই তো সেদিন এত অপমানিত হয়েও কিছু বলিনি, কারণ আমাদের মতো গরিব ঘরের ছেলেদের কপালে সবসময় এত বড় কলেজে ভর্তি হওয়ার সুযোগ হয় না। ও আচ্ছা, ভালো। আমরা এখন থেকে বন্ধু। তুমি তোমার নাম্বারটা আমাকে দাও। আমি তো ফোন চালাই না। তাহলে বাসায় কথা বলো কি করে? দোকান থেকে। ও আচ্ছা, তো তুমি থাকো কোথায়? গ্যারেজে থাকি। গ্যারেজে মানে? আমি রাতে রিক্সা চালাই, তাই সেই গ্যারেজে থাকি। তুমি রিক্সা চালাও কেন? কি করব বলো, আমার আব্বু একা কাজ করে, তার টাকা দিয়ে সংসার চালাতে হয়। তারপর ছোট্ট একটা বোন গার্লস স্কুলে পড়ে,
তাছাড়া ছোট ভাই ও একটা প্রাইমারিতে পড়ে, আর বাবা মায়ের তো ওষুধ আছেই, তাই নিজের টাকা দিয়ে নিজেই চলতে হয়। ও, তা কিছু টিউশনি করতে পারো না? আমি কাউকেই চিনি না, আমাকে টিউশন দেবে কি শুনি? আচ্ছা, তুমি কাল থেকে হোস্টেলে উঠবা, আর টিউশনি আমি ঠিক করে দেব, আর রিক্সা চালাবা না। আচ্ছা ঠিক আছে তাহলে। তাহলে আমি আসছি আজকে। আচ্ছা। তারপর ঋতু চলে যায়। ঋতু কিন্তু জান্নাতের মতো একজন মেয়ে। ঋতুর বাবারও অনেক টাকা পয়সা আছে, তার বাবা বিদেশে থাকে। এইদিকে অব্র আর জান্নাত একে অপরকে পেয়ে খুশি। তাছাড়া এখন কলেজের সবাই হাসিখুশি, কারণ কলেজে এখন কোনো মারামারি হয় না, সবাই শান্তি চায়। আর তা এখন হচ্ছে পরের দিন সকালে। কি রে, তোদের সকালে কতগুলো কল দিচ্ছি, ধরিসনি কেন? ওয়াশরুমে ছিলাম। তো পরে দেখিসনি? দেখছি, কিন্তু মনে ছিল না দিতে, সরি রে। আচ্ছা আমি আসছি, তুই থাক। মানে কি, হঠাৎ এত পরিবর্তন কেন তোর? আর এত তাড়া কেন তোর? রাসেল আমার জন্য দাঁড়িয়ে আছে অনেকক্ষণ যাবত, তাই যাচ্ছি। ওই খ্যাত ছেলের জন্য তুই আমাকে এড়িয়ে চলছিস? শোন, আমার সাথে যদি তুই ফ্রেন্ডশিপ রাখতে চাস, তাহলে ওকে কখনো খেত বলতে পারবি না। নেক্সট টাইম থেকে এটা মনে রাখিস। আর আমি বিয়ে করলেও ওকেই করব। আর অতি শীঘ্রই তুই তার কাছে ক্ষমা চাইবি, মনে রাখিস। মানে কি, তুই এমন করছিস কেন আমার সাথে? 10 বছরের ফ্রেন্ডশিপ মাত্র কয়েকদিনে একটা ছেলের জন্য ভেঙে দিবি? বাহ বাহ। তুই ভেঙে দেওয়ার মতো যদি কাজ করিস, তাহলে আমি কি করব তুই বল। আমি কি করছি? তুই কি করিসনি সেটা বল। কি করছি? সেই দিন তোকে প্রেমপত্র যেটা রাসেল দিয়েছে, সেটা ও লিখে দেয়নি, ওকে বাধ্য করা হয়েছে তোকে দেওয়ার জন্য। মানে কি, তোর কথা কিছুই তো বুঝতেছি না আমি। তাহলে শোন, সেই দিন রাসেল তোকে যেই চিঠিটা দিয়েছে, সেটা অব্র মানে তোর নয়া প্রেমিক দিয়েছে রাসেলের মাধ্যমে। এখন তুই বলবি, যদি অব্রই দিয়ে থাকতো তাহলে কেন এত অপমানিত হয়েও রাসেল কিছু বলেনি? কারণ সেই দিন যদি অব্রর নাম রাসেল তোকে বলতো, তাহলে অব্র রাসেলকে কলেজ থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে, বুঝলি? কি বলিস এসব? বিশ্বাস যদি না হয় তাহলে তো নয়া আশিককে গিয়ে জিজ্ঞেস কর। বাই। সরি সরি সরি, একটু লেট হয়ে গেছে। সমস্যা নেই, কি খবর তোমার? খবর ভালো, তোমার জন্য একটা বাসা ঠিক করেছি। আর সেই বাসার মালিকের 3টা বাচ্চা আছে, তোমার পড়াইতে হবে। তাদেরকে পড়াইলে তোমার বাসা ভাড়া দেওয়া লাগবে না, তারা তোমাকে বরং আরো 5,000 টাকা দিবে হাত খরচা প্রতি মাসে। তোমার ঋণ কখনো আমি ভুলতে পারবো না। আরে কিসের ঋণ, এটা আমার কর্তব্য তোমার জন্য, বুঝলে? তারপর ঋতু রাসেলকে নিয়ে চলে গেল তাহাদের নতুন বাসায়। এইদিকে জান্নাত অব্রয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করল, ওই দিন তুমি কি রাসেলকে ওই চিরকুটটা দিয়েছো আমাকে দেওয়ার জন্য? কিন্তু কেন? এইটা শোনার সাথে সাথে জান্নাত এক দৌড়ে রাসেলের জায়গায় চলে যায়, কিন্তু রাসেলকে পেল না। পাগলের মতো সারা কলেজ রাসেলকে খুঁজতে থাকে। ঋতুকে কল দেয়। কি রে, তোরা কই? রাসেলকে নিয়ে নতুন একটা বাসায় উঠেছি। বাসার ঠিকানা বল। কিন্তু কেন? দরকার আছে, বল না আগে। উত্তরা 7 নম্বর রোডে এসে কল দে। তারপর জান্নাত একটা রিক্সা নিয়ে উত্তরা চলে গেল। এর মধ্যেই ঋতু রাসেলকে নিয়ে বাসা থেকে বের হয়ে মার্কেটে চলে গেল। মার্কেটের ঠিকানা জান্নাতকে SMS করে দিয়ে দেয়। এখানে কেন? তোমার জন্য একটা মোবাইল নিতে হবে। লাগবে না, পরে নেবো আমি। বেশি বুঝো আমার থেকে, তাই না? আমি যা বলবো তাই করতে হবে। তারপর ঋতু রাসেলকে একটা মোবাইল কিনে দেয়। এরই মধ্যে জান্নাত এসে উপস্থিত হয়ে গেল। জান্নাতের চোখে পানি টলমল করতেছে, মনে হচ্ছে এখনই কেঁদে ভাসিয়ে ফেলবে। এই ঋতু কখনো জান্নাতকে এই অবস্থায় দেখেনি। যেই মেয়ে সব সময় হাসি খুশি থাকে, সেই মেয়েটা আজকে এতটা দুর্বল কেন? কি রে, তোর কি হয়েছে? এই অবস্থা কেন তোর? আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দাও রাসেল, প্লিজ। এরই মধ্যে অভ্র তার লোক নিয়ে মার্কেটে চলে আসে। তুমি এখানে আসছো কেন আর কান্না করছো কেন? রাসেলের কাছে ক্ষমা চাইতে আসছি।
এই ক্ষেতের কাছে কিসের কমা? এটা বলার সাথে সাথেই ঋতু অভ্রের গালে ঠাস ঠাস করে একটা চর বসিয়ে দেয়। ওকে ক্ষেত বলার সাহস কই পাচ্ছিস তুই? তখন জান্নাত ঋতুর গালে একটা ঠাস করে বসিয়ে দেয়। তুই ওকে থাপ্পড় মারার সাহস কই পাইলি ঋতু? তখন রাসেল একটা বসিয়ে দেয় জান্নাতের গালে। ওর গালে থাপ্পড় মারার সাহস আপনাকে কে দিল? তখনই অভ্র বলল। এই তোরা দাঁড়িয়ে কি দেখছিস? শালাকে মেরে একানি পুঁতে দে। তখন সবাই রাসেলের উপর ঝাঁপিয়ে পড়ে। এই রাসেলও সবার সাথে মারপিট করে। মারামারি করতে করতে এক পর্যায়ে অভ্র রাসেলের পেটে ছুরি ঢুকিয়ে দিয়ে পালিয়ে যায়। রাসেল! এই রাসেল এসে ঋতুর করে পড়ে। জান্নাত অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোকে যতটা ভালোবাসতাম আজ থেকে ঠিক ততটাই ঘৃণা করি। তুই তোর এই মুখ আমাকে জীবনেও দেখাবি না। তারপর ঋতু রাসেলকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার অপারেশনের জন্য আইসিইউতে নিয়ে গেল। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে আসলো। ডাক্তার সাহেব, ওর কি অবস্থা এখন? আর মাত্র 5 মিনিট দেরি হলে কী যে হতো আল্লাহ তাআলাই ভালো জানেন। এখন আলহামদুলিল্লাহ কোনো ভয় নেই, এখনো জ্ঞান ফিরেনি, তবে জ্ঞান ফিরতে সময় লাগবে। তারপর ঋতু চলে গেল রুমের ভিতর। এরই মধ্যে জান্নাত আসলো। তুই এখানে কেন এসেছিস? প্লিজ ঋতু, তুই আমাকে ভুল বুঝিস না। আমি তোর ভালোর জন্যই তোকে চটটা মারছি, না হলে অভ্র তোর কোনো ক্ষতি করে ফেলতো। তাছাড়া এতটা কিছু হয়ে যাবে আমি কল্পনা করতে পারিনি। বিশ্বাস কর প্লিজ। আচ্ছা, বিশ্বাস করলাম। এখন তুই আসতে পারিস। আমি তো রাসেলকে ভালোবাসি। দেখ, তোর সাথে আগে আমার কথা হয়েছে, তুই এমনটা করবি না। এখন কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে দিলাম। তুই আর এই কথা ভুলেও আনবি না, কারণ ও শুধু আমার, আর কারো না। প্রয়োজনে তোর মতো 100টা জান্নাতের লাশ পালাবো, তবুও রাসেলকে কাউকে দিব না, কাউকে না। আগামী 1 মাসের মধ্যে আমি রাসেলকে বিয়ে করব। তুই তা দেখবি শুধু, আর জ্বলবি। ওকে ফাইন, আগামী 29 দিনের মধ্যে আমি রাসেলকে বিয়ে করব। পারলে তুই বিয়ে বন্ধ করিস। আচ্ছা, তাহলে এখন থেকে সময় শুরু তোর আর আমার মধ্যে। তারপর জান্নাত চলে গেল বাসায়। বাসায় গিয়ে বাসার সবকিছু ভেঙে ফেলতেছে এমন সময় তার আম্মু আব্বু চলে আসে। কি রে আম্মু, তোর কি হলো? তুই কাঁদছিস কেন আর এমন করতাছিস কেন? আব্বু, আমি একটা ছেলেকে ভালোবাসি, ওই ছাড়া বাঁচবো না। আরে এটার জন্য এমন খোঁড়া লাগে? তুই বললেই তো হয়। ছেলের নাম বল আর বাসার ঠিকানা দে, আমি কালকেই ওর বাসায় প্রস্তাব পাঠাবো। সত্যি বাবা? সত্যি। তারপর জান্নাত নিজের রুমে গেল। এদিকে রাসেলের জ্ঞান ফিরতে দেখেই ঋতু তার পাশে বসে আছে। ঋতুর সাথে সাথে ডাক্তারের কাছে চলে গেল। রাসেলের জ্ঞান ফিরতে দেখে ডাক্তার এসে বলে। চিন্তামুক্ত, এখন বাসা নিয়ে যেতে পারেন আপনি। তারপর রাসেলের বাসায় নিয়ে গেল। সেখানে ঋতু রাসেলের অনেক সেবা যত্ন করে। এভাবে 3 দিন চলতে থাকে। এখন রাসেল কিছুটা সুস্থ। হঠাৎ রাসেল বলল। তোকে একটা কথা বলার ছিল স্পেশাল। বলো। না, কলেজে বলবো কালকে। আচ্ছা, আমারও একটা কথা বলার আছে তোমাকে। তাহলে কালকে তুমি তোমারটা বলবা আর আমি আমারটা বলবো, কেমন? তার আগে তোমাকে একটু পরিবর্তন করতে হবে। মানে? কিছু না, বের হও তুমি। তারপর রাসেলকে নিয়ে গেল। তারপর রাসেলকে সেলুনে নিয়ে সুন্দর করে চুল কাটিয়ে দিয়ে আসে। এরপর একটা মার্কেটে নিয়ে কিছু শার্ট প্যান্ট কিনে তারপর রাসেলকে একটা বাইক কিনে দেয় ঋতু। কালকে এই শার্ট প্যান্ট পরে কলেজে বাইক নিয়ে 10টার সময় চলে আসবে। এইগুলো কেন? তোমাকে বলছি মানে শুনবা, ওকে? আচ্ছা। পরের দিন সকালে রাসেল একটা কালো টি শার্ট, তারপর কালো শু, কালো সানগ্লাস, কালো একটা ঘড়ি, কালো একটা বাইক আর চুলগুলো সামনে দিয়ে বড়। কলেজের গেটে ঢুকতেই কলেজের সকল মেয়েরা হা করে তাকিয়ে আছে আর মুখে একটা লাল গোলাপ। তারপর জান্নাত ও রাসেল কে দেখে ফিদা, কিন্তু রাসেল কোনো দিকে না তাকিয়ে সোজা ঋতুর কাছে চলে গেল। ঋতুও কালো শাড়ি পরে আছে। ঋতু তো রাসেলকে দেখে হা হয়ে গেল। এটা কি সত্যি রাসেল নাকি?
এক কথায় পুরো হিরোদের মতো লাগছে। বাইকটা দাঁড় করে ঋতুর সামনে গিয়ে দাঁড়ায়। ঋতু হাঁ হয়ে শুধু তাকিয়ে আছে। রাসেল হাতে তুড়ি বেড়ে ঋতুর সামনে হাতে গেড়ে বসেই বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি ঋতু। জানি আমি তোমার যোগ্য নই, তারপরও আমি তোমার মতো একজন চাই। তুমি পাশে থাকলে সারা জীবন আমি সুখে থাকবো। তুমি কি আমাকে ভালোবাসবে বলো? আমিও তোমাকে অনেক ভালোবাসি। ফুলটা যখনই নেবে ঋতু তখনই জান্নাত এসে ফুলটা নিয়ে গেল। তুমি শুধু আমার, আর কারণ না। আপনার সমস্যা কি? বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আপনাদের জন্য অভ্র ভাইয়ের মতো মানুষ আছে। আমাদের মতো গরিব মানুষকে কেন বিরক্ত করতেছেন? আর আমাদের সাথে টাইম পাস করার কি দরকার বলুন তো আপনি? টাইম পাস না, আমি তোমাকে সত্যি ভালোবাসি। কিন্তু আমি তো ঋতুকে ভালোবাসি। ভুলে যাও ঋতুকে। আপনি ভুলে যান আমাকে। সম্ভব না। তাহলে আমার পক্ষেও আপনাকে ভালোবাসা আর ঋতুকে ভুলে যাওয়া অসম্ভব। আপোষে রাজি না হলে জোর করে রাজি করাবো। পালে করাইও। আচ্ছা। তারপর ঋতুর কাছে রাসেল চলে যায়। ঋতুর কাছে গিয়ে ঋতুকে জড়িয়ে ধরে বলে, আমাকে কখনো ছেড়ে যাবে না তো? তোমাকে আমি ছাড়বো না, কিন্তু আমার ভয় হয়। কিসের ভয়? তোমাকে হারানোর ভয়। আমি কি বাচ্চা মানুষ নাকি যে হারিয়ে যাব? শুধু বাচ্চারাই হারায় না, ভালোবাসার মানুষও হারায়। কারণ জান্নাত হেরে যাওয়ার মেয়ে নয়, আর আমিও হেরে যাওয়ার মেয়ে নই। এক হলে সে পাবে না, না হলে আমি পাবো তোমাকে। আমি তোমাকেই পাবো, দেখিও। এটাই যেন হয়, কারণ তুমি হিনা, আমি শূন্য। তারপর ঋতুর বাসায় আর রাসেলের বাসায় চলে যায়। এদিকে জান্নাত বাসায় গিয়ে আগের মতো সবকিছু ভাঙচুর করতেছে। কি রে, তুই এমন করছিস কেন? বাবা, ওকে আজকে ঋতু প্রপোজ করেছে। তোর বান্ধবী ঋতু? বাবা। তো কি হয়েছে? কি হয়েছে তুমি বোঝো না আব্বু? রাসেলকে ছাড়া আমি বাঁচবো না, সেটা তুমি ভালো করেই জানো। ঋতু তো সব তোর জন্যই করতেছে। মানে কি করতেছে ঋতু আমার জন্য? তাহলে শোন, রাসেল যেই দিন কলেজে আসে, অতীত রাসেলের সাথে তার ঘটে যাওয়া প্রথম সেই ঘটনা ঋতু এসে আমাকে জানালো। তারপর ঋতুর সাথে আলাপ করে বুঝতে পারলাম ছেলেটা কোনো দোষ নেই। তারপরও তুই ছেলেটাকে একের পর এক অপমান করিয়ে যাইতেছিস, কিন্তু আমি কি করব বল? অতীত রাসেলের সাথে তোর ঘটে যাওয়া প্রথম সেই ঘটনা ঋতু এসে আমাকে জানালো। তারপর ঋতুর সাথে আলাপ করে বুঝতে পারলাম ছেলেটার কোনো দোষ নেই। তারপরও তুই ছেলেটাকে একের পর এক অপমান করেই যাইতেছিস, কিন্তু আমি কি করব বল? তোর মা মারা যাওয়ার পর আমি তোর হাসি খুশির জন্য আবার বিয়ে করি, কিন্তু সে তোকে দেখতেই পারে না। আর আমিও নিজের কাজের জন্য বেশিরভাগ বাইরে থাকতে হয়। এইদিকে তুই অনেকটা চেঞ্জ হয়ে গেছিস, তোকে নিয়ে কি করব আমি বুঝতে পারতেছি না। এমন সময় ঋতু রাসেলের কথা বলেই তখনই আমি ঋতুকে বলি, রাসেল এমনভাবে তৈরি করতে জানো তুই রাসেলের জন্য পাগল হয়ে যাস। এইদিকে সেই দিন অব্র যে কাজ করেছে, এটার জন্য আমরা তোকে রাসেলের প্রতি দুর্বল করতে আমাদের জন্য আরো সহজ হয়ে গেল। বর্তমান তুমি আমাকে আগে বলনি কেন বাবা? তোকে ভাবছি সারপ্রাইজ দিব, কিন্তু দেখি না তোকে সারপ্রাইজ দিতে দিতে তুই নিজেকে শেষ করে দিবি। আচ্ছা বাবা, এটা কি রাসেল জানে নাকি? রাসেল এই বাড়িতে 2 দিন আসছে আমার সাথে কথা বলতে। কি, রাসেল আমাদের বাসায়ও আসছে? তখন তুই এখন ফ্রেশ হয়ে নে, কালকে তোদের কলেজে অনুষ্ঠান হবে, সেখানে কালকে যেতে হবে আমার। আচ্ছা বাবা। জান্নাত এক দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে খুশিতে নাচতেছে। পরের দিন সকালে কলেজে অনুষ্ঠানে। কি রে ঋতু, অনেক তো অভিনয় করেছিস, এখন আমারটা দেখবি। অভিনয় মানে? আব্বু সব বলে দিয়েছে আমায়। দেখ, আঙ্কেল কিছু লুকিয়ে রাখতেই পারে না। এই তো আমার আশিক আমার হয়ে যাবে, তোর কি হবে রে?
আমারও তো আশিক আছে, কিন্তু সে আমায় পছন্দ করে না। কে সে যে আমার এত কিউট বান্ধবীকে পছন্দ করে না? অভ্র বর্তমানে তোর এক্স। আমি রাসেলকে প্রপোজ করলেই সে তোকে করবে। এই দিনেরই অপেক্ষায় আছি আমি। আচ্ছা, আজকে তুই শাড়ি পরে আসছি যে? আজকে অনুষ্ঠান তো তাই। অনুষ্ঠানের জন্য নাকি রাসেল ভাইয়ার জন্য? দেখ, তোমার মুখে কিছুই আটকায় না। ওরে বাবারে, আমার বান্ধবী লজ্জাও পায় বুঝি। তারপর তাহারা স্টেজে চলে গেল। এইদিকে রাসেলকে গান গাওয়ার জন্য ডাকা হয়। সেও আসে, এসে গান গায়। জান্নাত তো হা হয়ে শুনতেছে আর রাসেলকে নিয়ে কল্পনা শহরে হারিয়ে গেল। জান্নাত রাসেলকে নিয়ে গান শেষে রাসেল স্টেজ থেকে নামতেই ঋতুর সবকিছু বলে দেয় রাসেলকে। তারপর রাসেল জান্নাতকে ডাক দিয়ে একটা চিরকুট দেয়। জান্নাতকে চিরকুটটা দিয়ে রাসেল চলে গেল। 2 বছর পর রাসেল একটা কফির কাপ নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আর মনে করতেছে জান্নাতের কথাগুলো। কত যে হিংসুটে ছিল আর কত যে ভালোবাসতো রাসেলকে। সেই কলেজের প্রথম দিন রাসেলের জান্নাতকে দেখে পছন্দ করে ফেলে। কথাগুলো ভাবতে ভাবতেই রাসেলের অজান্তে চোখে পানি চলে আসে। এমন সময় রাসেলের আম্মু পেছন থেকে বলে, আর কত নিজেকে এভাবে কষ্ট দিবি? এই 2 বছর তো কম খুঁজিসনি জান্নাতকে, আর কম চোখের পানি ফালিসনি। আম্মু, আমি তো জান্নাতকে ভালোবাসি। জান্নাত তো আমাকে ভালোবেসেছিল, তাহলে কেন সে এমনটা করলো? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আম্মু, আগামীকালকে আমার একটা বড় টাকার বাজার আছে চট্টগ্রামে, তাই আজ রাতে চট্টগ্রাম যেতে হবে, দোয়া করিও। সন্তানের জন্য মা সবসময় দোয়া করে, দোয়া চাওয়া লাগে না। তারপর রাসেল ব্যাগ গোছাতে চলে গেল। এদিকে জানলাম তার বাড়ির কাজের লোককে বলতেছে, এই চুমকি, আমি অফিসে যাচ্ছি, তুই আব্বুকে ঠিক মতো ঔষধ খাওয়াইস। আচ্ছা আব্বা। অফিসে গিয়ে দেখে সবাই অফিস গোছানোর কাজে ব্যস্ত। আজকে কি অফিসের বিয়ে নাকি যে এত সাজানো হচ্ছে? না আপা, আগামীকালকে অফিসে একজন নতুন বিজনেসম্যান আসবে। বিজনেসম্যান আসলে অফিস সাজানো লাগে বুঝি? যত সব ফালতু কাজ। এমন সময় অফিসের বস আবে চৌধুরী আসে আর জান্নাত তার বিয়ে। জান্নাত, তুমি আসছো? তুমি আমার রুমে আসো তো একটু। এইদিকে আবির জান্নাতকে পছন্দ করে, সেটা জান্নাত জানে, কিন্তু জান্নাতের মনে প্রেম ভালোবাসা বলতে কিছুই নেই। এমনিতেই রাসেলকে ভুলতে তাহার 2 বছর লেগেছে, এখনো পরিপূর্ণ ভুলতে পারেনি। কালকে তুমি একটু অফিসে তাড়াতাড়ি আসিও, কারণ কালকে একজন বড় বিজনেসম্যান আসবে। সে যদি আমাদের অফিসের কিছু মাল কিনে তাহলে আমাদের অনেক লাভ হবে। সারা বাংলাদেশে তার অর্ডার আর মালগুলো চলে, আর তার যেন কোনো রকমের কষ্ট না হয় অফিসে, আর সব কিছু তুমি সামলাবে। জি, চেষ্টা করব আমি। এইদিকে রাসেল নিজের গাড়ি নিয়ে বের হয়ে গেল। গাড়িতে বসে ভাবতেছে সেই পুরনো কলেজের কথাগুলো, আর মোবাইল থেকে জান্নাতের পিক বের করে বলতেছে, তুমি কেন আমাকে একা রেখে চলে গেলে? এই 2 বছরের সারা শহরে আমি তোমাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেলাম। সেদিন তুমি আসছিলে বলবে, তোমার অপেক্ষায় আমি কত সুন্দর করে আয়োজন করলাম, কিন্তু আসলে আমি আমার দোষটা আজও বুঝতে পারলাম না। কথাগুলো বলতে বলতেই রাসেলের অজান্তেই চোখে পানি চলে আসে। চোখের পানি মুছে ফেলে রাসেল। পরের দিন সকালে তাহাকে দেওয়া ঠিকানায় পর্যন্ত পৌঁছে গেল। এইদিকে আবির সবাই হাতে ফুল নিয়ে দাঁড় করিয়ে রাখছে। এমন সময় একটা গাড়ি এসে দাঁড়ায় অফিসের সামনে। গাড়িটা অনেক দামি, দেখে বোঝা যাচ্ছে। গাড়ির দরজা খুলে প্রথম ডান পা নামলো, তারপর হাতটা বের করলো, হাতে একটা দামি ঘড়ি, তারপর একটা লোকের মাথা বের করে। চুলগুলো অনেক সুন্দর, সবাই হা করে আছে। জান্নাত একা একাই বকবক করতেছে, এত ঢং করে নামার কি আছে? ভাব নেওয়ার জায়গা পায় না। হাহ, অফিসে এসেও ভাব, মেয়েদের দেখলে ভাব নিতে ইচ্ছে করে। যত তারপর রাসেল গাড়ি থেকে নামে। জান্নাত রাসেলকে দেখে মূর্তি হয়ে গেল, তার হাত থেকে ফুলগুলো পড়ে গেল। রাসেলও সানগ্লাস খুলে দেখে জান্নাত। জান্নাতকে দেখে মনে হয় রাসেল নতুন জীবন পেয়েছে। মনে মনে বলতেছে, ঢাকা শহর তোমাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেলাম, আর তুমি এখানে। সরি স্যার, এই মেয়েটা নতুন আসছে তাই কিছু বোঝে না, ওকে আজকে অফিস থেকে বহিষ্কার করে দেব। ওকে বহিষ্কার করতে হবে, আমার কাছে পাঠিয়ে দেন সরি বলতে আমাকে। এইদিকে জান্নাত ওয়াশরুমে গিয়ে দরজা বন্ধ করে কান্না করতেছে আর বলতেছে,
ও এখানে কেন আসলো? ওকে ভুলতে আমার 2 বছর লাগলো। কেন সে আবার আমার সামনে আসছে? কি চায় ও? ওর কি মন মিটেনি? এত কিছু করার পরেও আমাকে কেন ও এত কষ্ট দেয়? আমাকে কি ও একটু বাঁচতে দিবে না? এমন সময় আবির এসে ওয়াশরুমের দরজা নক করে। জান্নাত, দরজা খোলো। তারপর জান্নাত চোখের পানি মুছে ফ্রেশ হয়ে স্বাভাবিক হয়ে দরজা খুলে। তুমি এমন করলে কেন স্যারের সামনে? সরি স্যার। সরি? আমাকে কেন বলতেছো? যার সাথে অন্যায় করেছো তাকে বলো। আমি তানাকে সরি বলতে পারবো না। চাকরি রাখতে মন চাইলে সরি বলো গিয়ে। তারপর জান্নাত রাসেলের কাছে যায়। রাসেল একটা ক্যাবিনে বসে আছে আর জান্নাতকে পেয়ে কত খুশি যে নিজেও জানে না। মে আই কাম ইন স্যার? আসো। সরি স্যার। এটা বলেই চলে যেতে লাগলো জান্নাত। এমন সময় পিছন থেকে রাসেল হাতটা টেনে বুকে নিয়ে আসে। কোথায় ছিলে এতদিন? আমি সারা শহর তোমাকে খুঁজে পাগল হয়ে গেছি। তুমি জানো আমি তোমাকে পুরো ঢাকা শহর খুঁজেছি, কোথাও বাকি রাখিনি। কি বলছেন এসব স্যার? আপনি কে? আর আপনি আমাকে খুঁজছেন কেন? তুমি আমাকে চিনতে পারতেছো না? স্যার, হাতটা ছেড়ে কথা বলুন। আমি এটা পছন্দ করি না যে অপরিচিত কেউ আমার হাত ধরে। আপনি আমাদের নতুন স্যার, তাই আপনাকে সম্মানার্থে বলছি আমার হাতটা ছেড়ে দিন। যদি না ছাড়ি তাহলে কি করবা? কেন আপনি আমার সাথে এমন করতেছেন? আপনি কে? সত্যি তুমি আমাকে চিনতে পারতেছো না? আপনি কি কোনো সেলিব্রিটি নাকি যে আপনাকে আমার চিনতে হবে? আমি তোমাকে ভালোবাসি, কেন তো কষ্ট দাও আমায়? হাতটা ছাড়ুন স্যার, প্লিজ। ছাড়বো না আমি। তখনই জান্নাত ঠাস করে রাসেলের গালে একটা চড় বসিয়ে দেয়, দিয়ে চলে গেল জান্নাত। জানি না আমার কি অপরাধ যার জন্য তুমি এমন করতেছো আমার সাথে। তুমি যত ইগনোর করো না কেন আমাকে, আমি যেহেতু এতদিন খুঁজে তোমাকে পেয়েছি, তাহলে সহজে তোমাকে ছাড়ছি না। তোমাকে আর হাতছাড়া করবো না, মনে রাখিও জান্নাত। জান্নাত বাসা চলে যায়। তারপর রাসেল জান্নাতের বাসার কাছে একটা ফ্ল্যাট বাসা ভাড়া নেয়। রাসেল বাসায় গিয়ে তার মাকে কল করে। হ্যালো আম্মু। বল, কি খবর? কখন গিয়ে উঠলি? আর এখন কোথায়? সকালে এসে উঠেছি, আর এখন একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়েছি, সেটাতেই উঠছি। আমার একটা সুখবর আছে। কি সেটা? জান্নাতকে পেয়েছি আম্মু। কোথায় পেয়েছিস? আমি যে অফিসে আসছি জান্নাত সেই অফিসে জব করে। এবার আর হাতছাড়া করিস না, আমার বউ হিসেবে আমি ওকে চাই। আম্মু দোয়া করিও। তারপর রাসেল কল কেটে দিল। বাসাটা একটু ঠিক করে শুয়ে পড়ে। পরের দিন সকালে রাসেল অফিসে গিয়ে জান্নাতের কেবিনে গিয়ে বলে, আমার রুমে একটা কফি নিয়ে আসো তো। সরি স্যার, আমি আবির স্যারের বিয়ে, আপনার না। আচ্ছা। তারপর রাসেল তার রুমে চলে যায়। এদিকে কিছুক্ষণ পর একটা মিটিং হয়, সেখানে অফিসের সবাই আছে, সাথে রাসেলও আছে। আবির জান্নাতের পাশে গিয়ে বসে, যেটা দেখে রাসেলের পুরো মাথা গরম হয়ে যায়। আর আবির জান্নাতের হাত ধরার চেষ্টা করে বারবার, আর জান্নাত রাসেলের দিকে তাকায় আর হাত সরিয়ে নেয়। কারণ জান্নাত আবিরের পাশে বসায় রাসেলের চোখ লাল হয়ে গেছে, সেটা জান্নাত স্পষ্ট বুঝতে পেরেছে। কিন্তু আবির বারবার ইচ্ছে করেই জান্নাতের গায়ে হাত দেয়। রাসেল জান্নাতকে ইশারা করে, বলে সরে যেতে, কিন্তু জান্নাত সরতেছে না। এমন সময় রাসেল তার টেবিলে থাকা গ্লাসটি হাতে নিয়ে জোরে একটা চাপ দেয়, যার ফলে গ্লাসটা ভেঙে যায়। আর গ্লাসের কয়েক টুকরো রাসেলের হাতে গেঁথে যায়, যার কারণে রাসেলের হাত থেকে রক্ত পড়তেছে। আর গ্লাস ভাঙার পরে মিটিং এর সবাই চুপ হয়ে যায়, সবাই দাঁড়িয়ে যায়। আর রাসেল তার কাটা হাত নিয়ে রুমে চলে গেল। পিছন পিছন জান্নাতের স্যাবলন এবং তুলা নিয়ে রাসেলের কেবিনে যায়, দিয়ে বলে, কি সমস্যা আপনার? সমস্যা আমার না, সমস্যা তোমার। আমি কি করেছি যে সমস্যা আমাকে বলতেছেন? তোমাকে উঠে যেতে বলছি, তুমি উঠে যাওনি কেন? আমি উঠে কোথায় গিয়ে বসতাম? আর সিট খালি তো ছিল না। তাছাড়া আপনি বললেই কি আমি উঠে যেতাম নাকি? তাহলে এখানে আসছো কেন? আপনি আমাদের মেহমান, তাই আপনার সেবা করা আমাদের কর্তব্য। হাতটা এদিকে দেন। অফিসে তো অনেক মানুষ আছে, আপনি আসছেন কেন? এত কথা বলেন কেন? হাতটা দেন এইদিকে। তারপর জান্নাত রাসেলের হাত নিয়ে স্যাবলন দিয়ে পরিষ্কার করে হাত ধুতে দেয়। তারপর বলে,
সামনে থেকে যেন এরকম ভুল আর না দেখি। তুমি আমার বিয়ে করে নাও, তাহলে আর জীবনেও এমন করবো না প্লিজ। আমি আপনাকে চিনি না, জানি না, কেন আপনাকে বিয়ে করব? এটা বলেই জান্নাত চলে গেল। অফিস শেষ হওয়ার কিছুক্ষণ আগে আবির জান্নাতের রুমে গিয়ে বলে, কি করো জান্নাত? কিছু না স্যার। জান্নাত একটু আমার রুমে আসো তো। জি স্যার, আসতেছি। তারপর আবির তার রুমে চলে যায়। আর রাসেলের রুমের সামনেই আবিরের রুম। আর রাসেলের রুম গ্লাস সিস্টেম, বাহিরের সবকিছু স্পষ্ট দেখা যায়। রাসেল বসে আছে, দেখতেছে জান্নাত আবিরের রুমে গেছে। যাওয়ার পর রাসেল উঠে বাইর হলো। এদিকে জান্নাত রুমে ঢোকার পর আবির দরজা বন্ধ করে ফেলে। স্যার, দরজা বন্ধ করলেন কেন? অনেকদিন হলো তোমার সাথে কোনো কথা বলতে পারি না, বসো, কথা আছে। স্যার, অফিসের কাজ ব্যতীত আমি আপনার কোনো কথা শুনতে বাধ্য নই। এমন সময় রাসেল দরজা ধাক্কা দেয়, কিন্তু দরজা বন্ধ থাকায় খুলতে পারেনি। তারপর জান্নাত এসে দরজা খুলেই দেখে রাসেল। জান্নাত ভয়ে তার দিকে তাকিয়ে দেখে রাসেল রেগে ফুলে আছে। জান্নাতকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে আবিরকে বলে, আবির সাহেব, আমার রুমে আসুন তো একটু। এটা বলেই রাসেল হন করে তার রুমে চলে গেল। এদিকে জান্নাত ভয়ে কাঁপতেছে, কি না কি করে ফেলে। যেই রাগী মানুষ রাসেল। তারপর আবির রুমে ঢোকার পর রাসেল বলে, আপনার অফিসটা কত টাকায় বিক্রি করবেন বলুন, আমি এটা কিনবো। স্যার, আমি তো এটা বিক্রি করব না। আপনার বিক্রি করতেই হবে। যদি আমি বিক্রি না করি? আপনি ভালো করে জানেন আমি চাইলে আপনাকে 1 মিনিটে রাস্তায় নামাতে পারি। তাই রাস্তায় নামার আগে এই কাগজে সাইন করে টাকা বুঝে নিন। এইদিকে আবিরের রুম গ্লাস সিস্টেম হওয়ার কারণে অফিসের সবাই দেখতেছে রাসেল আর আবির ঝগড়া করতেছে কিছু একটা নিয়ে, কিন্তু গ্লাস হওয়ার কারণে কথা শোনা যাচ্ছে না। জান্নাত তো ভয়ে হয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর আবির রাসেলের দেওয়া কাগজে সাইন করে বের হয়ে চলে যায়। কিছুক্ষণ পর রাসেল সবাই সামনে এসে বলে, আজ থেকে আপনার নতুন বস আমি অফিস কিনে নিয়েছি আবির সাহেবের কাছ থেকে। তখন জান্নাত আস্তে আস্তে বলে, এখন আমার 12টা বাজবে। মিস জান্নাত, আপনি একটু আমার কেবিনে আসুন তো। জি স্যার, আসছি। তারপর জান্নাত আবিরের রুমে যায়। আপনি আবির স্যারের সাথে কি নিয়ে ডাকাডাকি করেছেন? কারণ আমি চাইনি কেউ তোমাকে স্পর্শ করুক। কিন্তু আমাকে স্পর্শ করলে আপনার কি, যদি আমার কোনো সমস্যা না হয়? সেটা তুমি বুঝবে না। এখন যাও, কফি নিয়ে আসো একটা। আমি কেন আনবো? তুমি তো আবির স্যারের পিএস ছিলে, এখন আমি আবির স্যারের স্থানে, তাই তুমি আমার পিএস। সো কথা না বাড়িয়ে কফি নিয়ে আসো। এখন আমার ওপর সব চাপিয়ে দিবে। কিছুক্ষণ পর জান্নাত কফি নিয়ে আসে। আর রাসেল একটা ফাইল দেখতেছে। নিন স্যার, আপনার কফি। এক চুমুক খেয়ে টেস্ট করে দাও। কি? সারের মতো চিল্লাও কেন? টেস্ট করতে বলেছি, খেতে বলিনি। কারণ তুমি যদি বিষ মিশিয়ে দাও তাই। এক চুমুকের বেশি খেলে বেতন কাটা যাবে। যত সব ঠং। তারপর জান্নাত একটা চুমুক খেয়ে রাসেলকে দিল কফিটা। রাসেল কফি খাওয়া শেষ করে বলে, আচ্ছা, তুমি আমার সাথে এমন করলে কেন? স্যার, আমি আপনার কাজ করি, আমাকে দয়া করে অফিসের বাহিরে কিছু প্রশ্ন করবেন না, বিশেষ করে আমার অতীত কিংবা পার্সোনাল বিষয় নিয়ে। প্লিজ জান্নাত, পিছনে কি হয়েছে তা আমি জানি না, আর জানতেও চাই না। প্লিজ ফিরে আসো আমার কাছে। আমি কোনো খেলনা না যে খেলতে ইচ্ছে করেছে খেলেছেন, আর খেলা শেষ হলে ফেলে দিলেন। রাসেল জান্নাতের হাত ধরে বলল। আমি বাঁচবো না তোমাকে ছাড়া, প্লিজ ফিরে আসো। তখন জান্নাত হাতটা ঝাটকা মেরে ছাড়িয়ে বাসা চলে গেল। বাসায় গিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে চোখের পানি ফেলেই ভাবতেছে, আর নিজেকে বলতেছে, কেন আমার সাথে এমন হয় বারবার? আমি কি এমন অন্যায় করেছি যে আল্লাহ আমাকে এত কষ্ট দিচ্ছে? আমি যখন ওকে অপমান করতাম তখন সে আমাকে ভালোবাসতো, আর যখন আমি তাকে ভালোবাসা শুরু করলাম তখন সে আমাকে ইগনোর করতে শুরু করেছে। তারপর যখন দুইজনকে ভালোবাসতে গিয়েছিলাম তখন তৃতীয় ব্যক্তির আগমন শুরু হয়েছে, যার কারণে আমার জীবনটা উলট পালট হয়ে গেল। আমার জীবনের সব আশা নষ্ট হয়ে গেছে। তারপর তানহাকে ভুলতে আমার 2টা বছর লেগেছে। এখন সে আমার কেন এসেছে? সে কি আমার মরণ চায়? আমাকে কি সে বাঁচতে দিবে না একটু শান্তিতে? এমন সময় তার বাসার কলিং বেল বেজে উঠল। তার বাবা প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে
হুইল চেয়ারে সবসময় বসে থাকে, তাই দরজাটা জান্নাতেরই খুলতে হলো। দরজা খুলে দেখে রাসেল। তুমি এখানে? সরি, আপনি? একটু লবণ নিতে আসছি, আমার বাসার লবণ শেষ। আমার বাসায় লবণ নেই, আপনি আসতে পারেন। আমি লবণ না নিয়ে যাব না। আচ্ছা, আপনি কি চান? রাসেল জান্নাতের হাতে ধরে বলতেছে। আমি কি করছি আমি জানি না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আর আমাকে আগের মতো ভালোবাসো, আমাকে বিয়ে করো। আমার কি মরণ চান আপনি? এত রকম অপমান করে আপনার মন শান্তি পায়নি? আপনার জন্য আমার জীবনটা উলট পালট হয়ে গেল। আপনার জন্য আমার পড়ালেখা সব কিছু বন্ধ। আমি ছিলাম রাজরানী, আর সেই আমি হলাম এখন তোমার অফিসের চাকরানী। এক সময় আমার বাবার অফিসে হাজার হাজার কর্মচারী ছিল, আর এখন আমি এক অফিসের কর্মচারী। আর একবার যদি আপনি আমার সামনে এসে এরকম করেন, তাহলে আমার মরা মুখ দেখবেন। প্লিজ এমনটা বলিও না, আমি সব সহ্য করতে পারবো, কিন্তু তোমার মৃত্যু সহ্য করতে পারবো না। এটা বলেই রাসেল হনহন করে রুমে চলে গেল। এদিকে জান্নাতও কান্না করতেছে। কান্না করতে করতে রুমে চলে গেল। রাসেল রুমে গিয়ে সবকিছু ভাঙচুর করতে লাগলো। বাসার আয়নায় এক ঘুষি দেয়, সাথে সাথেই কেটে যায়, অনেকটা কেটে যায় এবং হাত ফুলে যায়। আর হুঁশ থাকা অবস্থায় বিছানা দিয়ে হাত চাপ দিয়ে রাখে, যার ফলে রক্ত পড়া বন্ধ হয় আস্তে আস্তে। কিন্তু বন্ধ হওয়ার আগে অনেক রক্ত বের হয়েছে। পরের দিন সকালে কাজের লোক বাসায় এসে দেখে দরজা খোলা। তারপর রাসেলের রুমে গিয়ে দেখে রক্ত আর রক্ত, আর রাসেল অজ্ঞাত হয়ে ফ্লোরে পড়ে আছে। কাজের লোক বিছানায় হাত থেকে সরানোর সাথে সাথেই আবারও রক্ত বেরোতে লাগলো। হাতটা বেশি কাটছে তো তাই। সাথে সাথেই সে চিৎকার দেয়। তারপর পাশের ফ্ল্যাটের লোক এসে তাহাকে হাসপাতালে নিয়ে গেল। এদিকে জান্নাত অফিসে গিয়ে দেখে রাসেল এখনো আসেনি। মনে করেছে হয়তো কোনো কাজে কোথাও গিয়েছে, তাই সে আর খোঁজ নেয়নি। এদিকে অপেক্ষা করতে করতে দুপুর গড়িয়ে 1টা বেজে গেল। তখন সে চিন্তা পড়ে গেল। সে কল দেয়, কিন্তু কেউ কল ধরছে না। তখন ম্যানেজারের কাছে যায়। স্যার, বড় স্যারে আজকে আসেন নাই যে? সে আমার থেকে ভালো, তোমার জানার কথা। স্যার, ফোন দিচ্ছি, কিন্তু কেউ ধরতাছে না যে। তাহলে বাড়িতে গিয়ে দেখো কি হয়েছে। তারপর জান্নাত রাসেলের বাসায় চলে গেল। গিয়ে দেখে কাজের মেয়ে সকিনা। স্যার কই? স্যারকে যে ফোন দিতেছি, ফোন রিসিভ করে না কেন? ফোন রিসিভ করবে কিভাবে? স্যার তো হাসপাতালে অজ্ঞান অবস্থায়। মানে কি হয়েছে? আমি কিছু জানি না। সকালে বাসায় এসে দেখি স্যারের রুমে সব কিছু নিছনে পড়ে আছে, আর ফ্লোর রক্তে লাল হয়ে আছে। আর লক্ষ্য করে দেখি হাত কেটে অনেক রক্ত বের হয়েছে এবং তিনি অজ্ঞান হয়ে আছে। তারপর হাসপাতালের পাশের বাসার এক স্যার নিয়ে গেছে। তারপর জান্নাত এক দৌড়ে হাসপাতালে চলে গেল। গিয়ে দেখে ডাক্তার মাত্র তার রুম থেকে বের হয়েছে। ডাক্তার সাহেব, কি খবর? জোরে আয়নায় আঘাত করায় হাত একটু বেশি কাটছে, যার ফলে 10টা স্যালাইন লাগছে। আর হাতের ভিতরে অনেকটা কাচের টুকরো ছিল, আমরা বের করেছি। যদি আরও থাকে তাহলে সেটা তার জন্য ক্ষতিকর। আর অনেক রক্তের প্রয়োজন হয়েছিল। তারপর একটা মেয়ে এসে রক্ত দিয়ে গেছে। মেয়ের নাম কি? জানি না, আর জানার আগেই সে চলে গেছে। ও আচ্ছা, এখন স্যারের কি অবস্থা? আমরা এখনো কিছু বলতে পারতেছি না, এখনো জ্ঞান ফিরেনি। জ্ঞান ফিরলে আমরা বলতে পারবো। তারপর জান্নাত রাসেলের কেবিনে যায়। গিয়ে একা একা চোখের পানি ফেলেই বলতেছে। আমি জানতাম তুমি এমন কিছু একটা করবা, কিন্তু কি করব? তোমাকে ভুলতে গিয়ে আমার কত কষ্ট হচ্ছে। তারপর তুমি আবার চলে আসছো। তোমাকে দেখলে আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারি না। বিশ্বাস করো, আমি এখনো তোমাকে ভালোবাসি, কিন্তু সেই দিনের পর তোমার প্রতি আমার ঘৃণা জন্মায়। যতটা ভালোবাসতাম ঠিক ততটাই ঘৃণা করি। তারপরও আমি সব ভুলে যাই তোমাকে দেখে। কেন তুমি আমার সাথে এমন করেছিলে সেই দিন? উত্তর দাও আমাকে। আমি কি অপরাধ করেছি? একটা অপরাধই তো করেছিলাম, তা হলো তোমাকে বেশি ভালোবেসেছিলাম। কি করব বলো? আমি যে সত্যিই তোমাকে ভালোবাসি। জান্নাতের চোখের পানি হঠাৎ রাসেলের চোখে পড়েছে। তখনই রাসেলের ঘুম ভেঙে গেল। তুমি এখানে? এমন কেন করলেন? এত বছর পরে তোমাকে পেয়েছি, তারপরে যদি তুমি বলো তোমার সামনে না আসতে, তাহলে আমি কি করব? এই জীবন রেখেই বা কি করব আমি?
কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না। আমি কি এখনো বলবো আমাকে বিয়ে করতে? আমি এটাই বোঝাতে চাচ্ছি তোমাকে। এটা জীবনেও বাস্তব হবে না। অবাস্তবকে বাস্তব করাই আমার কাজ। হুম। এটা বলেই জান্নাত চলে গেল বাসায়। পরের দিন রাসেল অফিসে যায়। তার কিছুক্ষণ পর জান্নাতও যায়। রাসেলের হাতে ব্যান্ডেজ, তখন সে ফাইলগুলো দেখতেছে। এমন সময় জান্নাত তার অফিসে আসে, এসে বলে। কিছু খাওয়া হয়েছে নাকি? হঠাৎ চমকে ওঠে জান্নাতের আওয়াজ পেয়ে, তার বুকে থুথু দেয়। তখন জান্নাত বলে, কি ভয় পেলেন নাকি আপনি? এমন করে হঠাৎ বললে তো ভয় পাবোই। তো খেয়েছেন সকালে? না, খাবো কিভাবে? কেন, হাত ওটাও তো নষ্ট, ব্যান্ডেজ করতেন তাহলেই তো ভালো হতো। এই বলে জান্নাত চলে গেল। কিছুক্ষণ পর জান্নাত একটা প্লেটে কিছু খাবার নিয়ে আসে, এসে বলে, হাঁ করেন। ইচ্ছে নেই খাওয়ার। ইচ্ছে না থাকলেও খেতে হবে। ইচ্ছে না থাকলে কিভাবে খাবো? জোর করে খাবে তাহলে? খাওয়াতে পারলে খাওয়াও। তারপর জান্নাত এক হাতে রাসেলের মুখ চেপে ধরে, অন্য হাতে খাওয়াতে লাগলো। এমন সময় রাসেল জান্নাতের গালে একটা কিস করে দেয়। জান্নাত চোখ বড় বড় করে ফেলে। এটা কি হলো? সে কল্পনাও করতে পারেনি যে এমন কিছু হবে। রাসেল কিস দিয়ে বলে, কেমন হলো গো? লুচ্চা বেটা একটা। আজ চাকরি করি তাই খাবার খাওয়াতে আসছি, এখন আবার দুর্বলতার সুযোগ নিতেছেন আপনি। আচ্ছা, তুমি সেদিন আসোনি কেন? কোন দিন? 2 বছর আগে তোমাকে যখন আসতে বলেছিলাম তখন। এমন সময় জান্নাত উঠে যেতে লাগলো। তখন রাসেল পেছন থেকে হাত টেনে ধরে বলে, কি হলো, উত্তর দাও। সেদিন আমি 2 বছর আগে। যখন আমি তোমাকে কলেজে বলেছিলাম ভালোবাসি, তখন তুমিও বলেছিলে ভালোবাসি। তারপর তোমাকে বলেছিলাম আমি আগামীকালকে সকালে তোমার সাথে দেখা করতে। তারপর দিন সকাল 10টায় আমি তোমার জন্য পার্কে ফুল, তারপর পুরো পার্কটায় সাজিয়েছিলাম, কারণ আমি তোমাকে সারা জীবনের জন্য চেয়েছিলাম। কিন্তু যখন দেখলাম 10টা বাজে তুমি এখনও আসোনি, তারপর মনে করেছিলাম তুমি হয়তো জ্যামে পড়ে গেছো, তাই আসতে পারতেছো না। তাই আমি অপেক্ষা করছি, আমি রাত 10টা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করছি। তারপর মনে করেছিলাম তোমার কোনো বিপদ হয়েছে। তারপর তোমার বাসায় গিয়ে দেখি তোমার বাসায় তালা লাগানো। তারপরের দিন থেকে আমি পুরো শহরে তোমাকে খুঁজতেছিলাম, পাইনি। তারপর একদিন আমাকে মিথ্যা একটা খুনের দাবিতে 2 মাস জেলে যেতে হয়। 2 মাস পর আমাকে জেল থেকে ছাড়ার পর এক লোক তার অফিসের অর্ধেক আমাকে লিখে দেয়, কারণ আমি নাকি তার পরিবর্তে জেল খেটেছি। তারপর আমার ভাগ্য খুলে যায়। তারপর থেকে আমি আস্তে আস্তে শহরের মধ্যে নাম করে একজন বিজনেসম্যান হই। তখন আমি আমার বাবার সব স্বপ্ন পূরণ করেছি, শুধু আমার স্বপ্ন তুমি। আর তাই পাইনি। আমার বাড়ি গাড়ি সবই হয়েছে, শুধু তোমার প্রয়োজন ছিল। আমি তোমাকে সব জায়গায় খুঁজেছি, তারপর তোমার সব সিম বন্ধ করে রাখছো তুমি। যার কারণে আমি তোমাকে খুঁজে পাইনি। বিশ্বাস করো, আমি তোমাকে এখনো আগের মতো ভালোবাসি। তোমাকে না পেয়ে এতদিন আমার টাকা পয়সা সবই হয়েছিল, শুধু আমি মানসিকভাবেই সুস্থ ছিলাম না। প্লিজ তুমি সব ভুলে গিয়ে ফিরে আসো আমার কাছে বর্তমানে। তখন জানাত মনে মনে বলে, ক্যারেক্টারলেস, তোর চরিত্র সমস্যা আছে। তুই আমার বান্ধবী ঋতুর সাথে কি করেছিস মনে নাই আমার? তোর জন্য আমার বান্ধবী আমাকে ছেড়ে দেশ ছেড়ে দূরে চলে গেছে। বলো আমাকে তুমি বিয়ে করবে? আমার পক্ষে সম্ভব না। এটা বলেই জান্নাত চলে গেল। তখন রাসেল বাসায় গেল, গিয়ে তার আম্মুকে কল দিয়ে বলে, আম্মু, জানাত আমাকে দেখতে পারে না। সে তোর সাথে এমন করেছে কেন? সে আমাকে বলে না কেন এমন করছে। আচ্ছা, চিন্তা করিস না, একদিন সে তার ভুল বুঝতে পারবে, তখন দেখবি সে ফিরে আসবে। তারপর রাসেল কল কেটে দিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রাসেল তার অফিসে গিয়ে বসে। কিছুক্ষণ পর জান্নাত আসে, তাও অনেক লেট করে আসে। তখন রাসেল বলে, এত লেট কেন আজকে? আর তোমার হাতে ওটা কিসের কাগজ? স্যার, আমার 1 সপ্তাহে ছুটি লাগবে, আর এই নেন কার্ড আপনার জন্য। রাসেল হাসতে হাসতে কার্ডটা হাতে নিল এবং বলল, কিসের কার্ড? আর আমাকেও মানুষ কার্ড দেয়? স্যার, খুশির খবর, এটা আমার বিয়ের কার্ড। আগামী 5 তারিখে আমার বিয়ে, দাওয়াত রইল আপনার। মানে আমার সাথে মজা করতেছো তুমি? আমি আপনার সাথে কেন মজা করব? এটাই সত্যি। তুমি রাজি আছো এই বিয়েতে? আমার পরিবার রাজি, আর আমি আমার পরিবারের কথার বাহিরে যাব না কখনো। তুমি তো রাজি না, তাহলে কেন তুমি তাকে বিয়ে করবে? কেন আমি রাজি হব না? সেই দিন চট্টগ্রাম যখন প্রথম আসছি, তখন
এই শুভ আমার পাশে এসে দাঁড়িয়েছে, আমাকে সব সময় হাসি খুশি রাখতে চেয়েছে। আমার পরিবারকে সে তার বাড়িতে রাখছে যতদিন না আমার জব ঠিক হয়েছে। আর এখন আমি রাজি না হয়ে কি করব? সে আমাকে অনেক ভালোবাসে, আমিও তো তোমাকে ভালোবাসি। কিন্তু আমার এখানে করার কিছুই নেই। তারপর রাসেল জান্নাতের হাত ধরে বলে, প্লিজ তুমি এমন কিছু করো না, আমি বাঁচবো না তোমাকে ছাড়া। এখন আমি কি করব? বিয়েটা ভেঙে দাও। আমার পক্ষে সম্ভব না। তারপর জান্নাত চলে গেল সেখান থেকে। রাসেল টেবিলের সবকিছু ফেলে দেয় রাগ করে, নিজের গাড়ি নিয়ে চলে গেল। গিয়ে তার আম্মুকে কল দেয়। আম্মু, জান্নাতের বিয়ে ঠিক হয়ে গেছে। কি বলিস তুই এইসব? আমি জান্নাতকে ছাড়া বাঁচবো না। আচ্ছা, তুই নিজের কোনো ক্ষতি করিস না, আমি আসতেছি তোর সেখানে। ঠিক আছে আম্মু। তারপর রাসেল কল কেটে দিয়ে জান্নাতের বাসায় যায়। তুমি এখানে? প্লিজ তুমি বিয়েটা করো না, প্লিজ। আর কিছু বলবেন আপনি? প্লিজ বিয়ে করো না। তারপর জান্নাত দরজা বন্ধ করে দেয়। রাসেল নিজের রুমে গিয়ে ভাঙচুর করতে লাগে। তারপর কান্না করতে করতে নিচে শুয়ে পড়ে। পরের দিন সকালে রাসেলের আম্মু আসে। এসে দেখে সে বিছানায় সবকিছু এলোমেলো করে শুয়ে আছে। তারপর তার আম্মু সবকিছু গুছিয়ে ফ্রেশ হয়ে নাস্তা তৈরি করে রাসেলকে ডাক দেয়। রাসেল ঘুম থেকে উঠে দেখে তার আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আম্মু, আমি বাঁচবো না। তোর কিছু হবে না, আমি আসছি না। কাল জান্নাতের গায়ে হলুদ, পরশু বিয়ে, তুমি এখন কি করবে আম্মু? আমি তার সাথে কথা বলি, দেখি কি করা যায়। তুমি এখনই যাও। যাব। আগে তুই কিছু খেয়ে নি। তারপর রাসেল কিছু খেয়ে অফিসে চলে গেল। এইদিকে আজ জান্নাত অফিসে আসেনি। রাসেলের কোনো কাজেই মন বসে না। সবকিছু এলোমেলো হয়ে গেল তার। কি যেন হারানোর ভয় হচ্ছে খুব রাসেলের। এদিকে রাসেলের আম্মু জান্নাতের বাসায় যায়। গিয়ে রাসেলের আম্মু রাসেলের পরিচয় দেয়। সবাই রাসেলকে চিনে সেই হিসেবে তার আম্মুও সবাইকে চিনতে কষ্ট হয়নি। তারপর রাসেলের আম্মু জান্নাতের আম্মুকে বলে, জান্নাত মামনি কোথায়? সে তো শুভর সাথে মার্কেটে গেছে মার্কেট করতে। ও আচ্ছা, আসবে কখন? তা তো জানি না আমি। আচ্ছা, আমি তাহলে আজ আসি, পরে আসবো কেমন? এখানেই থেকে যান, জান্নাতের বিয়ে শেষ হলে যাবেন। তারপর রাসেলের আম্মু চলে গেল রাসেলের বাসায়। এদিকে জান্নাত শুভর সাথে মার্কেট শেষ করে বাসা আসে। তখনই তার আম্মু তাহাকে বলে, রাসেলের আম্মু আসছে। কেন? আমাকে বলেনি, তবে তোকে খোঁজ করছিল। আচ্ছা। তারপর জান্নাত রুমে গিয়ে আয়নার সামনে গিয়ে নিজেকে বলতেছে, তুই কি কাজটা ঠিক করতেছস? তোর মন এখনো রাসেলকে চায়। তুই কেন শুভকে বিয়ে করতেছিস? শুভকে বিয়ে করলে না তুই সুখী হবি, না রাসেল সুখী হবে। কেন তুই তিনটা জীবন নষ্ট করছিস? তুই কাজটা একদম ঠিক করছিস না। তারপর জান্নাতের বাবার কাছে গিয়ে পা ধরে কান্না করতে করতে বলে, আব্বু, আমি এখন কি করব বুঝতেছি না। একদিকে রাসেল আমাকে চায়, আমি কি করব এখন? ওইদিকে শুভ আমার পাশে এসে দাঁড়িয়েছে। তোমার যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল, এখন শুভ বলতেছে সে তোমার চিকিৎসা করাবে। এই জন্যই বাবা আমি রাজি হয়েছি। না হলে বাবা আমি এখনো রাসেলকে বলতে পারিনি। জান্নাতের বাবা কথা বলতে পারে না, শুধু শুনে আর দেখে। এদিকে রাসেল বাসায় আসে, তার আম্মুকে বলে, আম্মু, জান্নাত রাজি হয়েছে। কালকে কথা বলবো, আজকে ওকে পাইনি আমি। কালকে ওর গায়ে হলুদ, তুমি কালকে কি বলবা শুনি? এত রাগিস না, বিয়ে তো এখনো হয়নি, অনেক দেরি আছে। কালকে দেখি কি হয়। পরের দিন সকালে পার্লার থেকে মেয়েরা এসে জান্নাতকে সাজাইতেছে। এমন সময় রাসেল আসে। তারপর যখন জান্নাতের সাথে পার্লারের মেয়ে মেহেদি দিতেছে, তখন তাহারা জিজ্ঞেস করে বরের নাম কি। জান্নাত রাসেলকে দেখে আনমনেই মুখ ফুসকে বলে ফেলে রাসেল। ওরা তার হাতে রাসেল নাম লিখে দেয়। তারপর যখন শাড়ি পরাতে গেল, তাহারা যখন রাসেলের আম্মু গিয়ে বলল, তোমরা যাও, ওকে শাড়ি পরিয়ে আমি নিয়ে আসছি। আপনি কে আন্টি? আমি রাসেলের আম্মু। ও আচ্ছা, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম আম্মু। আচ্ছা আম্মু, তুমি আমার ছেলেকে বিয়ে করতে কেন চাওনি? ও তো তোমাকে পাগলের মতো ভালোবাসে। তুমি চলে আসার পরেও তো পুরো ঢাকা শহরে তোমাকে খুঁজেছে।
তোমার ছবি নিয়ে ও 2টা বছর রাত কাটিয়েছে। আর তুমি সেই দিন আসোনি কেন? সেই দিন আম্মু যখন আমি রাসেলের সাথে দেখা করতে বের হয়েছিলাম, সেই দিন ঋতু। এমন সময় জান্নাতের আম্মু এসে পড়ে। কি রে, তোর হয়েছে? আপা আর অল্প একটু। আর লাগবে না, তুই চল এখন। তারপর জান্নাতকে নিয়ে গেল পিছনে। উফস, আর একটু পরেই আসলে কি হতো। আম্মু রাজি হয়েছে? না রে বাবা, কথাই শেষ করতে পারিনি এখনো। তুই এক কাজ কর, তুই ছেলের সাথে একটু কথা বলে দেখ, সে কি বলে। সে রাজি হবে? হয়তো হবে। তারপর রাসেল নিচে এসে দেখে ছেলে শুভ নিচে। তারপর রাসেল বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলেন। এখানে নয়, ছাদে চলো। তারপর ছাদে দুজনে চলে যায়। এটা আবার জান্নাত দেখে। জান্নাত দেখে খুব চিন্তা করে যায়, কি না কি করে ফেলে রাসেল। বলেন। প্লিজ তুমি জান্নাতকে বিয়ে করো না। আমার যত কিছু আছে সব কিছু তোমার নামে লিখে দেবো। তুমি শুধু জান্নাতকে বিয়ে করো না, কারণ আমি জান্নাতকে ভালোবাসি। তাকে স্যার আমি বাঁচবো না। 4টা বছর হলো আমি তাকে ভালোবাসি, আর সেও আমাকে ভালোবাসে। তুমি তাকে বিয়ে করলে তোমার আমার জান্নাত সবারই জীবনটা নষ্ট হয়ে যায়। প্লিজ। জান্নাত যদি আপনাকে ভালোবাসতো তাহলে সে আমাকে বিয়ে করতে রাজি হতো না। সে আমার সাথে রাগ করে বিয়ে করছে। আর শুনুন, আমি টাকার কাছে বিক্রি হওয়ার লোক নই, কারণ আমি জান্নাতকে নিজের থেকেও বেশি ভালোবাসি। আপনিও ভালোবাসেন আর আমিও ভালোবাসি। আর এখন জান্নাত যেহেতু আমাকে বিয়ে করতে চাচ্ছে, তাহলে আমিই করব। আপোষে না মানলে অন্যরকমভাবে করতে হবে আমার, কারণ জান্নাতের জন্য আমি সব কিছু করতে পারি। আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আল্লাহ ছাড়া আমাকে কেউ এই বিয়ে করা থেকে আটকাতে পারবে না। আমিও সহজে হারার পাত্র নই, কারণ 2 বছর পর জান্নাতকে পেয়েছি। আর এখন আমার সামনে তার বিয়ে হবে, আমি তো চেয়ে চেয়ে দেখবো। এত সহজ নয়। প্রয়োজনে আমি হত্যা করব 1000 মানুষকে। পারলে তুই বিয়ে আটকিয়ে দেখাস। আচ্ছা, তুই পারলে বিয়ে করে দেখাস। আচ্ছা, কালকে আসিস বিয়ে খেতে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব প্রয়োজনে। তারপর শুভ চলে গেল। কিছুক্ষণ পর রাসেলও চলে গেল। রাসেল বাইক নিয়ে সোজা মার্কেটে চলে গেল। এদিকে জান্নাত রাসেলের রাগী লুক দেখে ভয় পেয়ে গেল, কারণ রাসেল এত রাগ কখনোই হয়নি। কিছুক্ষণ পর একটা শপিং ব্যাগ নিয়ে এসে জান্নাতের হাত ধরে তার রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে বলল, কালকে এটা পড়বা তুমি বিয়েতে। ভালো থাকিও, বাই। এটা বলেই রাসেল চলে গেল তার আম্মুর কাছে। জান্নাত পেছন থেকে অনেকবার রাসেলকে ডাক দিয়েছে, কিন্তু রাসেল থামেনি। জান্নাত কান্না করে দেয়। রাসেল তার আম্মুর কাছে গিয়ে বলল, চলো আম্মু এখান থেকে। কেন, কি হয়েছে? বলছি না তোমাকে আমার সাথে আসতে? চিৎকার করে বললাম। আওয়াজ শুনে সবাই চুপ হয়ে গেল। জান্নাত রুম থেকে বের হয়ে আসে, এসে দেখে আমি চলে যেতে লাগছি সবকিছু ভাঙচুর করে। এইদিকে শুভ তার বন্ধুদের সাথে গিয়ে বলল, কালকে একটা ছেলেকে খুন করতে হবে। কাকে? জান্নাতের এক্স বয়ফ্রেন্ডকে। এদিকে রাসেল তার আম্মুকে ডেকে বাসায় নিয়ে আসে। এমন করছিস কেন? আমি শুভকে সহজে বুঝিয়েছি, সে রাজি হয়নি। রাজি না হলে কি করবি? যেভাবে করলে সে বিয়ে ভাঙবে সেভাবে কাজ করতে হবে। মানে? সোজা আঙুলে ঘি না উঠলে একটু বাঁকা করবি, আর যেভাবেই হোক না কেন আমি জান্নাতকে তোর বউ হিসেবে চাই। আচ্ছা আম্মু, আমি আসছি। কোথায় যাচ্ছিস? একটু কাজ আছে। তারপর রাসেল শুভের বাসায় গিয়ে শুভের আম্মুকে বলল, আন্টি, আপনার ছেলেকে আমি আপোষে বলেছি জান্নাতকে বিয়ে না করতে, কারণ আমি জান্নাতকে ভালোবাসি। কিন্তু আমিও তো জান্নাতকে বউ হিসেবে চাই, তুমি ভুলে যাও বাবা। আচ্ছা, আমি সহজে বলছি, না শুনলে করার কিছু নাই আমার। তারপর রাসেল চলে গেল। এইদিকে জান্নাত তার বাবার কাছে গিয়ে পায়ে পড়ে কান্না করতেছে। আমি এখন কি করব বাবা, বলো তুমি। আমি তো রাসেলকে ছাড়া বাঁচবো না। আমি রাসেলের সাথে রাগ করে শুভকে বিয়ে করতে রাজি হয়েছি, কিন্তু এখন রাসেল যেইভাবে চলে গেল, সে যদি নিজের কোনো ক্ষতি করে ফেলে তাহলে আমার কি হবে? বাবা প্লিজ বলো, আমি এখন কি করব? আমি তো বুঝতেছি না। পরের দিন সকালে সবাই হাসি খুশি। আজ জান্নাতের বিয়ে। এইদিকে জান্নাত রাসেলকে কল দিয়েই যাচ্ছে, কিন্তু রাসেলের মোবাইল বন্ধ। জান্নাত রাত থেকেই রাসেলকে কল দিচ্ছে, কিন্তু মোবাইল বন্ধ পাচ্ছে। এইদিকে পরে জান্নাত রাসেলের আম্মুকে কল দেয়। হ্যাঁ আন্টি, রাসেল কোথায়? কালকে আমাদের এখান থেকে যাওয়ার পর থেকে
ওর কোনো খবর নাই। আর তারপর তার ফোন বন্ধ। সে কোথায়? আমি তো জানি না মা, ও তো কালকে বের হয়েছে, তারপর থেকে কোনো খবর নেই। এইদিকে সবাই বর পক্ষের জন্য অপেক্ষা করতেছে আর জান্নাত রাসেলকে খুঁজতেছে। জান্নাত যেন মরে যাবে রাসেলকে না পেলে। জান্নাতের অস্থিরতা শুরু হয়ে গেল। এইদিকে বরপক্ষ আসতেছে না। দুপুর গড়িয়ে বিকেল চলে আসলো, কিন্তু শুভদের বাসা থেকে কেউ আসছে না। এমন সময় একটা ছেলে এসে জান্নাতের পরিবারের কোনো একজন লোকের কাছে একটা কাগজ দিয়ে চলে যায়। আর জান্নাত বর রেখে রাসেলের অপেক্ষায় রাস্তার দিকে তাকিয়ে আছে। ওই কাগজে লেখা ছিল, আমি শুভ, আমি অরিন নামক একজনকে ভালোবাসি। আমি জান্নাতকে বিয়ে করতে পারবো না। আপনারা আমাকে ক্ষমা করে দিন। আমি অরিনকে বিয়ে করতে চাচ্ছি। ইতি শুভ। তারপরে সবাই কান্না ভেঙে পড়ে। কি হবে এখন? সবাই ছিছি করতেছে, কিন্তু জান্নাতের সেই দিকে কোনো খেয়াল নেই। তার চিন্তা একটাই, রাসেল কোথায়? সে কি নিজের কোনো ক্ষতি করলো নাকি? এমন সময় রাসেল একটা বাইক নিয়ে চলে আসে বিয়ে বাড়িতে। জান্নাত দেখে যেন নতুন জীবন ফিরে পেল। রাসেল বিয়ে বাড়িতেই সবারই কান্না করা চেহারা আর চুপচাপ দেখে বলল। কি হলো, সবাই চুপচাপ যে? এমন সময় জান্নাত এসে রাসেলের হাত ধরে একটু সবার সামনে থেকে আলাদা করে নিয়ে বলল, গত কালকে থেকে আজ পর্যন্ত আপনি কোথায় ছিলেন? আর আপনার ফোন কোথায়? কেন, কি হয়েছে? কি হয়েছে জানেন না? এমন করেন কেন? আমাকে কি শান্তিতে বাঁচতেও দিবেন না? কাল রাত থেকে আমি একটু ঘুমাইনি আপনার জন্য। আপনাকে খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গেলাম। কেন? আমি না থাকলে তো তোমার আরো ভালো থাকার কথা, কারণ তুমি তো নতুন কাউকে নিয়ে সুখী হবা। আমি সেই পথের কাঁটা হতে চাই না। এটা বলেই রাসেল সবার কাছে আবার চলে গেল। জান্নাতের আম্মুকে বলল, কি হলো বলেন, সবাই চুপচাপ কেন? শুভ একটা মেয়েকে ভালোবাসে, সে নাকি জান্নাতকে বিয়ে করতে পারবে না। এখন আমি কি করব বাবা বলো? আমার মেয়েটাকে আর কেউ বিয়ে করতে চাইবে না তো। আপনি যদি কিছু মনে না করেন তাহলে জান্নাতকে আমি বিয়ে করতে চাই। সত্যি বাবা, তুমি বিয়ে করবা? আমি তো বললে হবে না, তোমার মেয়েকে জিজ্ঞেস করে দেখো। আচ্ছা দাঁড়াও, আমি জান্নাতকে রাজি করাচ্ছি। তারপর জান্নাতের আম্মু জান্নাতকে নিয়ে বলল, মা দেখ, সবই তো তুই শুনলি। এখন রাসেল বাবা বিয়ে করতে রাজি হয়, না হলে আমাদের মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। তুই না করিস না মা। রাসেল, আমি জানি শুভয়ের কোনো গার্লফ্রেন্ড নাই। তুই যে কোনো একটা 2 নম্বরই কাজ করছোস, আমি তোকে ভালো করেই চিনি। তুই সহজে হার মানার ছেলে নয়। আচ্ছা, আমি রাজি আম্মু। তারপর কাজী তাহাদের বিয়ে সম্পূর্ণ করে দিল। এখন তাহারা স্বামী স্ত্রী। তারপর রাসেল জান্নাতকে তার বাড়ি দিয়ে গেল। দরজা নক করতে তার আম্মু এসে দরজা খুলল। কি রে, বউ নিয়ে আসতে এত সময় লাগে? আম্মু, কাজ শেষ করতে একটু লেট হয়ে গেছে। কাজ শেষ করে মানে? আন্টি আগে থেকে জানতো আপনি আমাকে বিয়ে করবেন? কেন? ও তোমাকে কিছু বলেনি? আম্মু চুপ করো, নতুন বউ এত কথা বলো কেন? আমি যাব না আপনার বাসায়। আপনি মিথ্যুক। তারপর রাসেল জান্নাতকে কোলে তুলে তার রুমে নিয়ে গেল। যতই নামতে চেয়েছে ততটাই রাসেল শক্ত করে ধরে রেখেছে। রাসেল রুমে নিয়ে রাখতেই দেখে বাসর ঘর সাজানো। এটা সাজানো কেন? আপনার তো আমাকে বিয়ে করার কথা ছিল না। তাহলে আগে থেকে এইগুলো সাজিয়ে রেখেছেন কেন? শুভকে কি করেছেন বলেন আপনি? আমার একটা মাত্র বউ, বাসর ঘর না সাজালে কি হয়? আপনি শুভকে কি করেছেন বলুন। রাসেল তখন একটা নাম্বারে কল দেয়, স্পিকার অন করে। এই শুভকে ছেড়ে দে, তবে একটু মেরে হাসপাতালে ভর্তি করে ছেড়ে দিস, যেন আর 2 দিন হাসপাতালে থাকতে হয়। আচ্ছা, আপনি কেন তাকে বন্দি করলেন? আমি জীবনেও আপনার সাথে এক বিছানায় ঘুমাবো না। আমি তোমাকে ভালোবেসেছি, তোমার সোহেলকে নয়। আপনি জীবনেও আমার কাছে স্বামীর অধিকার চাইতে আসবেন না। আচ্ছা তুমি ঘুমিয়ে পড়ো, আমি সোফায় ঘুমাবো। আচ্ছা, আগে আমি ফ্রেশ হয়ে আসি। আর হ্যাঁ, আর একটা কথা, যখন তখন আপনি আমাকে কোলে তুলে নিবেন না। আমার বউকে আমি কোলে নেব, তাদের সমস্যা কি আপনার? আপনার বউকে নিয়েন, আমাকে নয়। আমার বউ তো তুমি। আমি না, আপনার বউ তো বলতে চেয়েছিলে, বলো। না, কিছু না।
এটা বলেই জান্নাত ওয়াশরুমে চলে গেল। এদিকে রাসেল জামা কাপড় চেঞ্জ করে সোফা গিয়ে শুয়ে পড়ে, আর সেখানেই শুয়ে নিজে নিজে একা একা বলে, সকাল একটা বিয়ে করলাম, তাও বিয়ের পর বউ ছাড়া ঘুমাতে হয়। এতদিন বিয়ে না করে খাটে ঘুমেছি, আর আজ বিয়ে করে সোফায় ঘুমাইতে হয়। মানুষ ঠিকই বলে, বিয়ে করলে জীবন অর্ধেক নষ্ট হয়েছে। যে জীবন বিয়ে করছে সে ভুলেও বিয়ের নাম মুখে আনে না দ্বিতীয়বার, আর যারা করেনি তারা ভালোই আছে। বিয়ে করা মানেই নিচের দিকে নামা। আর আমার বউ হলেও কথাই নাই। এতদিন বিয়ে না করেই ভালো ছিলাম, ঠান্ডা মাথায় ঘুমাইতাম। আর এখন সোফায় তো আমি কখনো ঘুমাইনি, কীভাবে যে ঘুমায়। তারপর জান্নাত ওয়াশরুম থেকে আসে। এই, আপনার সাথে কি কোনো ভূত আছে নাকি? কেন, আমি কি করছি? একা একা কার সাথে ফটফট করতেছেন? আপনার মতো পেতনির সাথে? আমি পেতনি? তা নয় তো কি। এই পেতনির পিছনেই তো কত ঘুরেছেন আপনি। এই পেতনিকে মন থেকে ভালোবেসেছি আমি। আচ্ছা, তুমি আমার সাথে এমন করো কেন? আর সেদিন কেন আসোনি? আমি তোমার জন্য এত অপেক্ষা করছি, আর তুমি কেন আমাকে এত ইগনোর করো? আমি এখন এগুলো বলতে চাই না। আপনি আপনার মতো থাকেন, আমি আমার মতো। রাসেল দরজাটা খুলে ছাদে চলে গেল। মনটা অনেক খারাপ হয়ে গেল। কি করবে সে? এত ভালোবাসে যাকে, সেও বুঝলো না। এমন সময় রাসেলের মোবাইলে একটা কল আসে। হ্যালো। কংগ্রাচুলেশনস মিস্টার রাসেল। অপর পাশ থেকে একটা মেয়ে কল দিয়ে বলল, কিন্তু কেন? আপনার প্রিয় মানুষকে এত কষ্টের পরও পেয়েছেন, তাই। কিন্তু আপনি জানলেন কি করে? আমি আপনার এই দিনটির অপেক্ষায় ছিলাম। অতি শীঘ্রই আমি আপনাকে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যেই ভুল বোঝাবুঝি হয়েছে সেটা ঠিক করে দিব। কিন্তু আপনি কে? আমি তুমি কেমন আছো? আর এতদিন কোথায় ছিলে? তোমাকে আমি কত খুঁজেছি তুমি জানো? আমি একটা ঝামেলায় পড়েছি, তাই আপনার সাথে দেখা করার সুযোগ হয়নি। আমি বিদেশে আছি। আগামী 5 তারিখ জান্নাতের জন্ম তারিখে দেশে আসবো ইনশাল্লাহ। আর জান্নাতের কোনো দোষ নেই। আপনি জান্নাতকে ভুল বুঝিয়েন না প্লিজ ভাইয়া। আচ্ছা তুমি আসো। যে আমার কাছ থেকে আমার প্রিয় মানুষকে দূরে সরিয়ে দিয়েছে, আমি তাকে মেরেই ফেলবো। মাথা ঠান্ডা করুন। যেভাবেই হোক না কেন, আপনি তো জান্নাতকে পেয়েছেন। আর কি কোনো সমস্যা আছে? তারপর অপর পাশ থেকে কল কেটে দিল। তখন রাসেল এক দৌড়ে রুমে চলে গেল। গিয়ে দেখে তার পাগড়িটা ভেঙে পড়েছে। আহ, কি যে সুন্দর লাগতেছে জান্নাতকে। কালো রঙের একটা শাড়ি পরেছে, আর ঠোঁটে হালকা লিপস্টিক, আর ঘুমন্ত চেহারা। ফ্যানের বাতাসে চুলগুলো একবার মুখের উপর, আবার সরে যায়। একদম একটা পরীর মতো লাগতেছে জান্নাতকে। রাসেল জান্নাতের কাছে যায়, গিয়ে হাত দিয়ে কপাল থেকে চুলগুলো সরিয়ে আলতো করে কপালে একটা চুমু দেয়। তারপর জান্নাতের হাতটি ধরে বসে বসে আদর করতেছে তার হাতে। আদর করতে করতে ঘুমিয়ে পড়ে। এদিকে সকাল হয়ে পড়ে। সকালে আম্মুর ডাকে জান্নাতের ঘুম ভাঙে। ঘুম ভাঙার সাথে সাথে দেখে তার হাত রাসেলের হাতের সাথে, আর রাসেল বসেই ঘুমিয়ে আছে। জান্নাত এটা দেখে চমকে ওঠে। এত ভালোবাসে তারপরও জান্নাতের কাছে জান্নাতের মন পায় না। কি করবে জান্নাত? জান্নাত যখনই তাহাকে ভালোবাসতে যায়, তখনই পেছনের ওই দিনের কথাটা মনে পড়ে যায়। আর সেই কথাটা মনে পড়ার সাথে সাথেই জান্নাত রাসেলকে ঘৃণা করে। তারপর জান্নাত রাসেলকে হালকা নাড়া দেয়। এই যে মিস্টার, আমু ডাকতেছে। আর একটু ঘুমাই। খাটে উঠে ঘুমান। তারপর রাসেল খাটে উঠে ঘুমায়। এদিকে জান্নাত গিয়ে দরজা খুলে। রাসেল এখন ওঠেনি আম্মু। না তো আমু। তাড়াতাড়ি জাগিয়ে দাও, অফিস যেতে হবে। আজকে নাকি নতুন ক্লায়েন্ট আসবে। অফিস থেকে কল দিয়েছে ম্যানেজার। তাড়াতাড়ি তাকে উঠিয়ে নিচে নিয়ে আস তুমি। আমি তোমাদের জন্য নাস্তা পানি টেবিলে রাখছি। আচ্ছা আমু। তারপর জান্নাত এসে দেখে রাসেল ঘুমাচ্ছে। রাসেলকে ঘুমানো অবস্থায় একদম বাচ্চাদের মতো লাগে। এই অবস্থায় কেউ দেখলে বলবে একজন নিষ্পাপ শিশু, কিন্তু একদম পদের হাড্ডি। আর এত রাগ কোথা থেকে যে আসে আল্লাহ ভালো জানে। এই যে মিস্টার, অফিসে যাবেন না? রাসেল এমন সময় জান্নাতকে এক টান মেরে বুকে নিয়ে নেয়। জান্নাত অবাক হয়ে যায় এমন পাগলামি দেখে। রাসেল ঘুমে চোখে জান্নাতকে কিস করতে থাকে। কেমন যেন মাতাল হয়ে গেছে। জান্নাতের নেশায় আসক্ত হয়ে যায় রাসেল। জান্নাতের চুলের বাঁধন খুলে দেয় রাসেল, আর চুল থেকে ঘ্রাণ নেয়। রাসেল নিজেও জানে না সে কি করতেছে, আর জান্নাতও কিছু বলতেছে না। রাসেলের সাথে
সায় দিয়ে যাচ্ছে। রাসেল একের পর এক পাগলামি বেড়েই যাচ্ছে। জান্নাতের বুক থেকে কাপড় সরিয়ে তার বুকে কিস করতে থাকে। রাসেল কেমন যেন নেশা কাজ করতেছে জান্নাতের মধ্যে। হঠাৎ আম্মু আবার আসে, এসে দরজা নক করে। এমন সময় দুজনেই বাস্তবে ফিরে আসে। জান্নাত লজ্জায় ওয়াশরুমে চলে গেল। রাসেল মাথা নিচু করে আছে। কিরে, তোর অফিস থেকে একের পর এক কল দিচ্ছে আর তুই এখনো শুয়ে আছিস? আসছি আম্মু। তারপর আম্মু চলে গেল। জান্নাত ওয়াশরুম থেকে বের হয়। এমন সময় জান্নাত বলল, লুচ্চা একটা, দরজা খোলা রেখে শুরু করে। লজ্জা শরম কিছু না? আম্মু কি মনে করবে এখন? আর আপনাকে বলছি না আমার কাছে স্বামীর দাবি নিয়ে না আসতে। লুচ্চা একটা। এটা বলেই চলে গেল জান্নাত নিচে। আম্মু আসার আর সময় পেলে না, একটু সুযোগ পেলাম আদর করার জন্য। আর আম্মু কি না ধৌ। তারপর রাসেল নিচে গেল। গিয়ে দেখে জান্নাত মাথা নিচু করে বসে আছে। লজ্জায় মাথা উঁচু করেন না। রাসেল টেবিলে বসে নাস্তা করে আর জান্নাতের দিকে তাকায়। জান্নাত লজ্জায় মাথা উঁচু করে না। এদিকে রাসেল টেবিলের নিচ দিয়ে জান্নাতের পায়ে পা রাখে আর সুড়সুড়ি দেয়। জান্নাত মাথা উঠিয়ে রাসেলকে চোখ রাঙায়। তারপর রাসেল উঠে রুমে চলে যায়। তুমি রুমে যাও মা, ও অফিস যাবে, একটু রেডি করে দাও। তারপর জান্নাতও যায়। যাওয়ার ইচ্ছে না থাকায় জোর করে যেতে হয়। জান্নাত রুমে ঢুকতেই রাসেল দরজায় আড়াল থেকে টেনে নেয় আর জড়িয়ে ধরে কপালে আলতো করে কিস করে দেয়। প্রতিদিন অফিসে যাওয়ার সময় একটা করে আদর করে যাবা। লুচ্চা ব্যাটা একটা, সময় না কিছু নেই, মন চাইলে কিস করে। আপনাকে বলছি না আমার সাথে না মিশতে। তো আমি কি অন্য কাউকে কিস করব? এইটা বলে সাথে সাথেই রাসেলের ফোনে একটা কল আসে। রাসেল ফোনটা হাতে নিয়ে দেখে কালকে সেই নাম্বার থেকে কল দিয়েছে। সেই নাম্বার সাথে সাথেই জান্নাতকে ছেড়ে দিয়ে মোবাইল নিয়ে রুম থেকে বের হয়ে গেল। এই রুম থেকে বের হয়েই কল রিসিভ করে। জান্নাত দরজায় এসে সব দেখে। জান্নাতের মনে হালকা সন্দেহ জন্ম নেয়। রাসেল কল ধরতেই বলল, ভাইয়া, আমি কালকেই দেশে আসছি আমার ছেলে আভরাম আর আমার হাজবেন্ড রকিকে নিয়ে। তোমার ছেলেও আছে? ভাইয়া, এই ছেলের জন্যই দেশ ছেড়ে আমাকে এত দূরে আসতে হয়েছে। মানে কি? সব দেশে এসে বলবো আমি। আর তোমার স্বামী রকি, সে কি আমাদের কলেজে পড়তো? সেই রকি নাকি? ভাইয়া। কিভাবে কি হলো? সে তো ভাইয়া, সব কিছুই দেশে এসে বলবো আমি। আগামীকাল আমার ফ্লাইট। আচ্ছা, আমি এয়ারপোর্টে আমার গাড়ি পাঠিয়ে দেবো, তুমি সোজা আমার বাড়িতে চলে আসবে। আচ্ছা ভাইয়া। তারপর রাসেল অফিসে চলে গেল। অফিস শেষ করে জান্নাতের জন্য চকলেট, ফুচকা, কাচ্চি বিরিয়ানি, তারপর তাজা লাল গোলাপ নিয়ে আসে। বাসায় এসে দেখে জান্নাত বাসায় নেই, ওয়াশরুমে, তারপর রান্নাঘরে, তার আম্মু রুমে কোথাও নেই। হঠাৎ নজর গেল ব্যালকনিতে। দেখলো সে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। রাসেল পেছন থেকে হাত দিয়ে জান্নাতকে চমকে উঠল আর চোখের পানি মুছে ফেলল। জান্নাত ব্যালকনিতে গিয়ে ভাবতে থাকে 2 বছর আগের কথা। আর 2 বছর আগে এমন একটা ঘটনা ঘটেছে যেটা জান্নাত জীবনেও ভুলতে পারবে না। সে মনে মনে ভাবতেছে, এইরকম একটা চরিত্রহীন ছেলের সাথে আমি কিভাবে সংসার করব, যে কিনা আমার বান্ধবী ঋতুকে। এটা বলার সময় রাসেল হাত দেয়। তখন চোখের পানি মুছে স্বাভাবিক অবস্থায় রাসেলের দিকে তাকায়। এই অসময়ে এখানে কি করো? আমি তোমাকে পুরো বাড়িতে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেলাম। এ নাও, তোমার জন্য এইগুলো আনছি, খেয়ে নাও, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। রাসেল মোবাইল তারপর সবকিছু রেখে ওয়াশরুমে চলে যায়। জান্নাত ফুচকার প্যাকেট খোলার সময় হঠাৎ রাসেলের ফোনের দিকে নজর পড়ল যে একটা মেসেজ আসছে। তারপর কল আসে একটা বিদেশি নাম্বার থেকে, কিন্তু নাম্বারটা সেভ করা দেখে জান্নাতের মাথায় রক্ত উঠে যায়। তবুও কলটা রিসিভ করে। তখন অপর পাশ থেকে বলে উঠল, রাত 11টায় বাংলাদেশি টাইম আমরা বিমানে উঠবো। তুমি 6টার সময় গাড়ি পাঠিয়ে দিও। আর কথা বলতে পারবো না, বাকিটা কালকে সরাসরি বলবো। তখন কল কেটে যায় জান্নাত। জান্নাতের মাথায় আগুন জ্বলেছে, কারণ নাম্বারটা ছিল ঋতুর নামে সেভ করা। রাসেল ওয়াশরুম থেকে বের হয়ে যখন জান্নাতের কাছে আসলো তখন জান্নাত বলল, এই ঋতুটা কে? এই ঋতুটা হলো আমার বান্ধবী। ওর সাথে আপনার কিসের সম্পর্ক? আর ওই বা আপনাকে কেন কল দেয়? ও তো তোমার বান্ধবী, ও কল দিলে সমস্যা কোথায়? শুনুন মিস্টার রাসেল চৌধুরী, আমি কোনো বাচ্চা মেয়ে নই, আমি সব বুঝি।
আমার সামনে ওর কল ধরলে আপনার সমস্যা হয়। আর ওর সাথে এত কিছু করার পরেও কি আপনার ইচ্ছে শেষ হয়নি? কি বলতেছো তুমি এইসব? আমি কি করলাম ওর সাথে? কি করেন না মানে? আবার মুখ খুলতে বলছেন? আপনার জন্য ঋতুর জীবনটা নষ্ট হয়ে গেছে, আর আপনার জন্য আমার বান্ধবী আমাকে ছেড়ে চলে গেছে। আমি আপনাকে কত ভালো জানতাম, আর আপনি কি না ওর জীবনটা নষ্ট করে দিলে? চরিত্রহীন, ক্যারেক্টার লুজ। আপনার হয়তো জন্মগত কোনো সমস্যা আছে, তাই আপনি মেয়েদের মন নিয়ে খেলা করেন। এইটা বলার সাথে সাথে রাসেল জান্নাতের গালে একটা কষে চড় বসিয়ে দেয়। আমাকে নিয়ে যা বলার বলো। তুমি আমার জন্ম নিয়ে কোনো কথা বলবে না। আর আমি কিভাবে তোমার বান্ধবীর জীবন নষ্ট করছি? আর আমার চরিত্র খারাপ হলে এক নারীতে আসক্ত হতাম না। হয়তো তোমার কোথাও ভুল হচ্ছে। জান্নাত রাগে রাসেলের ফোনটা এক আছাড় মেরে ভেঙে ফেলে দিয়ে রুম থেকে হনহন করে বের হয়ে যায়। এইদিকে বেচারা রাসেল ছাদে চলে যায়, গিয়ে বিড়ি একটা ধরিয়ে রাগ কমানোর জন্য চেষ্টা করতেছে, কিন্তু রাগ কমে না, কারণ মিথ্যা অপবাদ কারোই সহ্য হয় না। এইদিকে জান্নাত রাসেলের মায়ের কাছে গিয়ে হাউ মাউ করে কান্না করে দেয়, গিয়ে বলে রাসেল মারছে আর আজকে যা যা ঘটেছে সব বলছে। তারপর তার আম্মু তাহাকে খুঁজতে থাকে, কোথাও না পেয়ে ছাদে গিয়ে দেখে বিড়ি খাচ্ছে। এটা দেখে সেও একটা কষে থাপ্পড় দেয়। এটা বলেই তার আম্মু নিচে চলে গেল। এদিকে রাসেল রাগের মাথায় দেয়ালে হাত মারতে থাকে, হাত মারতে মারতে হাত ফেটে দেয়, অনেক রক্ত বের হয়। তারপর রুমে চলে যায়, রুমে গিয়ে ঘুরে পড়ে যায় ফ্লোরে। জান্নাত কান্না করতে করতে শুয়ে শুয়ে এমন সময় রাসেলের পড়ার আওয়াজ পেয়ে উঠে দেখে রাসেল অজ্ঞান হয়ে পড়ে আছে আর হাত থেকে অঝরে রক্ত পড়তেছে। তাড়াতাড়ি উঠে এসে রাসেলকে অনেক কষ্টে খাটে উঠিয়ে বায়োটিন লাগিয়ে আর তুলো দিয়ে রক্ত বন্ধ করে দেয়। তারপর রাসেলকে খাটে শুয়ে জানলার সোফায় শুয়ে পড়ে। পরের দিন সকালে রাসেল উঠে দেখে তার হাত বাঁধা, তারপর তাকিয়ে দেখে জানলার সোফায় ঘুমিয়েছে। হঠাৎ রাতের কথা মনে পড়তে রাগে উঠে পড়ে। হঠাৎ ঋতুর কথা মনে পড়েছে, সাথে সাথে এয়ারপোর্টে নিজে গাড়ি নিয়ে চলে গেল, গিয়ে দেখে ঋতু, রকিয়া ঋতুর কোলে একটা কিউট বাচ্চা। রাসেল ঋতুকে দেখে তার কাছে ছুটে গেল। এত লেট? কাল রাতে জানার আবারও পাগলামি শুরু করছে। রাতে অনেক বকাবকি করছি। তোমার হাতে কি? রাগের মাথায় দেওয়ালের সাথে রাতে। হয়েছে, আর বলে লাগবে না, বুঝেছি। হ্যালো ভাইয়া। কেমন আছো রকি? সব কথা কি এখানেই বলবে নাকি? আচ্ছা চল, আর আবরামকে আমার কোলে দাও। তারপর সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিল। এদিকে জান্নাত ঘুম থেকে উঠে দেখে রাসেল বাসায় নেই। অনেকক্ষণ খোঁজার পর ফ্রেশ হতে নাস্তা করতে চলে গেল। নাস্তা শেষ করে নিজের রুমে যায়। এমন সময় রাসেল সবাইকে নিয়ে বাড়িতে ঢুকে ঋতু বলল, রাসেল ভাইয়া, জান্নাতের রুমটা কই? আমি তাকে সারপ্রাইজ দেব। উপরে গিয়ে ডানের রুমটা। তুমি যাও, আমি রকি আর আবরামকে নিয়ে আসছি। আচ্ছা। তারপর ঋতু খুশিতেই উপরে চলে গেল। দীর্ঘ 2 বছর পর বান্ধবীকে দেখবে এত খুশি বলে বোঝানো যাবে না। তখনই ডাক দিল, জানু। জান্নাত পেছনে ফিরে দেখে ঋতু। ঋতুকে দেখে জান্নাত রাগে লাল হয়ে গেল। ঋতুর কাছে আসতে ঋতুর গালে কষে একটা থাপ্পড় দেয় জান্নাত। থাপ্পড়ের আওয়াজ পেয়ে রাসেল রকি দৌড়ে উপরে চলে আসে। তুই এখানে কেন? তুই আমার কাছ থেকে আমার ভালোবাসার মানুষকে কেড়ে নিয়েছিস, তাতে তোর মন ভরেনি? এরপর তাহারার সাথে অবহিত প্রেমে জড়িয়ে আমাকে তার কাছ থেকে দূরে সরিয়ে রাখোস এত বছর। আবার এখন যখন আমরা অতীত ভুলে নতুন করে সব শুরু করতে যাব, তখনই আবার তোর আগমন। তুই কি চাস বলতো আমায়? তুই আমাকে আরো মারতে মারতে মেরে ফেল, কারণ আমি যেটা করেছি সেটা অন্যায় আমি জানি, কিন্তু আমার কোনো দোষ নেই, বিশ্বাস কর। সমস্যা কি তোমার? ও আসছে, আগে ওর সাথে কথা তো বলবে, তারপর যা বলার বলিও। ওকে মেরেছি তো এখন তো গায়ে লাগবেই। আমি কিছু শুনতে চাই না, আমাকে এক্ষুনি ডিভোর্স দিয়ে দেন। আমি চলে যাব এই শহর ছেড়ে। তুই যাবি কেন? রাসেল ভাইয়া তোকে ভালোবেসেছে এবং বাসে, আর বাসবেও সারা জীবন। তুই রাসেল ভাইয়ের মতো ভালো ছেলে কখনো পাবি না। এখন তো ওর পক্ষ নিয়ে কথা বলবেই, কারণ ও তো এক্স। তুমি ভুল বুঝছো জান্নাত আপু। আপনাকে কেউ কিছু বলতে বলেনি? একটা থাপ্পড় মেরে সবগুলো দাঁত ফেলে দেবো, পেয়াদব একটা।
চুপচাপ ঋতু কি বলে শুনবা। একটা কথা বলবা তাহলে গালের সবগুলো দাঁত ফেলে দেবো। জান্নাত ভয় চুপসে গেল। ঋতু বসো, আর কি হয়েছে সেটা বলো। 2 বছর আগে ঘটনা। আমি অভ্রকে ভালোবাসতাম, আরে এটা সবাই জানতো। কিন্তু সেই দিন আঙ্কেলের কথা শুনে আমি রাসেল ভাইয়ের সাথে অভিনয় করেছি প্রেমের কারণ, যেন জান্নাত রাসেলকে ভালোবাসে। কিন্তু যেই দিন রাসেল ভাইয়া আর জান্নাত মিলে গেল, সেই দিন আমি অভ্রকে গিয়ে সব বললাম। অভ্র, আমি তোমাকে ভালোবাসি। তুমি তো রাসেলকে ভালোবাসতে। না, ওইটা ছিল শুধু অভিনয়, যেন জান্নাত রাসেলকে ভুল না বোঝে। তাহলে জান্নাত তো আমার সাথে অভিনয় করেছে। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে মন থেকে ভালোবাসি, তোমার জন্য সব করতে পারি। আমি যেহেতু জান্নাতকে পাইনি, তাহলে কাউকে পেতে দেবো না, কারণ আমি জান্নাতের পাশে অন্য কাউকে সহ্য করতে পারবো না। কিন্তু এখনই আমার কাছে একটা সুযোগ আছে ওদের সম্পর্ক নষ্ট করা। তুমি আমার জন্য সবই করতে পারবে। হুম আমি তোমাকে বিয়ে করব একটা শর্তে। রাজি থাকলে সামনে আগাবো, রাজি না থাকলে আর কথা নেই তোমার সাথে। রাজি, বলো। আমার রাতের রুম ডেট করতে হবে, শুধু এক রাতে। কি? সরি, আমি পারবো না। তাহলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। কোনো প্রশ্ন চারে রাজি থাকলে বলো, না থাকলে নাই। তুমি আমায় ছুঁয়ে কসম করে বলো যে আমায় বিয়ে করবে। তারপর শুভ্র ঋতুর মাথা ছুঁয়ে কসম করে বলে। তারপর ঋতু রাজি হয়। এদিকে ঋতুর সাথে রাত কাটানোর সময়টা পুরোটা ভিডিও করেছে অভ্র। সেটা দিয়ে ঋতুকে ব্ল্যাকমেল করলো। তুমি জান্নাত আর রাসেলের মাঝে এমন পেস লাগাবে যাতে তাহা একে অপরের নাম শুনতে না পারে। কিন্তু কেন? আর আমি জীবনেও এমনটা করব না। আমি জানি তো তুমি করবা না, তাই তো তোমার আমার সেদিনের রাতের সব কিছু ভিডিও করে রেখেছি আমি। কি? আমি তোমাকে কখনো ভালোবাসিনি, আর বাসবো না। তুমি এখন আমার কথা মতো না শুনলে আমি এই ভিডিও ভাইরাল করে দেব। প্লিজ তুমি এমনটা করো না। তাহলে তুমি আমার কথা শোনো। আচ্ছা, আমাকে এখন কি করতে হবে বলো? আর আমার ভিডিও আমার কাছে দিতে হবে কিন্তু। দিব আমি, আগে কাজ করো। কি কাজ করতে হবে? এখানে অশ্লীল কিছু ছবি আছে যাতে তোমার আর রাসেলের ফেস লাগানো হয়েছে। তো এই ফটোগুলো জান্নাতকে দেখিয়ে বোঝাবা যে রাসেল তোমার সাথে রাত কাটিয়ে এখন তোমাকে ধোঁকা দিচ্ছে, আর তুমি বলবে তুমি এখন প্রেগনেন্ট, আর রাসেল তোমাকে অস্বীকার করছে এখন। কিন্তু কোনো কিন্তু নেই, কারণ তুমি যা বলবা তাই বিশ্বাস করবে জান্নাত। তারপর ঋতু বাধ্য হয়ে জান্নাতের কাছে যায়। গিয়ে দেখে জান্নাত কালো একটা শাড়ি পরে রেডি হচ্ছে কোথাও যাওয়ার জন্য। কি রে, কোথাও যাচ্ছিস মনে হচ্ছে? আরে হ্যাঁ, তোকেও তো নিয়ে যাব ভাবছি। রেডি হয়ে যাওয়ার সময় তোকে নিয়ে যাব। তুই আসছিস, ভালোই হয়েছে। কোথায়? আজকে রাসেল আমাকে প্রপোজ করবে, তাই আমি আজকে অনেক খুশি। প্লিজ তুই রাসেলকে ভুলে যা, প্লিজ। দেখ ঋতু, মজা করার মুড নেই। তুই আর আব্বু যেই অভিনয় করেছোস সেটা আর করিস না প্লিজ। সত্যি বলছি, আমি রাসেলকে আমি ভালোবাসি, তুই কেন বুঝিস না? রাসেল আর আমি একে অপরে অনেক রাত একসাথে কাটিয়েছি। আর তাছাড়া রাসেল আমাকে বিয়ে করবে, আর আমার পেটে রাসেলের বাচ্চা। প্লিজ তুই আমার এই সর্বনাশ করিস না প্লিজ। কি বলো সেই সব? রাসেল তো এমন ছেলে হতে পারে না। মিথ্যে বলিস কেন? দেখ তুই এই ফটোগুলো। ফটোগুলো ছুঁড়ে মেরে দেয়। ফটোগুলো দেখে জান্নাত যে আকাশ থেকে মাটিতে পড়েছে। সব উল্টাপাল্টা হয়ে গেল। সে বিশ্বাস করতে পারতেছে না যে রাসেল এমন কিছু করতেছে। তারপর এক কথা দুই কথা জান্নাত আর ঋতুর মাঝে ঝগড়া বাঁধে। এদের ঝগড়ার কারণ বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। ঋতু রাগ করে বের হয়ে গেল। এমন সময় অভ্র কল দেয়। যা বলি তা শুধু শুনবা আর করবা, আর প্রশ্ন করবা না। জান্নাত তোমার কথা বিশ্বাস করবে না। তুমি এখনই রাসেল উত্তরা 8 নম্বর রোডে কোনো জায়গায় আছে, সেখানে গিয়ে তার সাথে একটু ভালোবাসার অভিনয় করো, যেন জান্নাত সব বুঝতে পারে আর বিশ্বাস করে সে। তারপর ঋতু রাসেলের কাছে চলে যায়। গিয়ে দেখে রাসেল ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কি করবা ভাইয়া এগুলো? তো কিভাবে করবা? প্রস্তুতি নিয়েছো? না, কি হয়ে যে নেবো বুঝতে পারতেছি না। এক কাজ করো, তুমি বরঞ্চ আমাকে প্রপোজ করো, আমাকে জান্নাত মনে করে।
তারপর যা ভুল হয় আমি সব ঠিক করে দেব। আচ্ছা। তারপর রাসেল হাতে গেড়ে ঋতুকে প্রপোজ করে। এদিকে ঋতু এসে আড়ালে দাঁড়িয়ে দেখে সত্যি ঋতুকে সে প্রপোজ করতেছে। তারপর জান্নাত কান্না করতে করতে চলে গেল। এদিকে ঋতু অভ্রর কাছে যায়, দিয়ে বলল, আমাকে আমার ভিডিওটা দাও। এ তো সহজ নয়। তুমি ভিডিও পেলে জান্নাতকে সত্যিটা বলে দিবা, তাই তোমার ভিডিও আমার কাছে 1 বছর থাকবে, তারপর ডিলিট করে দেব। তারপর ঋতু সেখান থেকে চলে যায়। এদিকে 5 মাস যাওয়ার পর ঋতু বমি করতে থাকে। তারপর ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার বলল প্রেগনেন্ট। তখন ঋতু তারপর অভ্রর কাছে গিয়ে বলে, আমি প্রেগনেন্ট, আমার পেটে তোমার বাচ্চা, প্লিজ তুমি গ্রহণ করে নাও। তুই কি পাগল নাকি? জীবনে আমি কত মায়েকে প্রেগনেন্ট করেছি, এখন সবাইকে বিয়ে করতে হবে নাকি? এখন আমার সামনে থেকে যা, না হলে আমি তোকে মেরে তোর বাচ্চা সহ নদীতে ভাসিয়ে দেব। তারপর ঋতু সেখান থেকে চলে গেল কান্না করতে করতে। এরপর আত্মহত্যা করতে যায়। তখন রকি এসে পাশে দাঁড়ায়। সে তাহাকে গ্রহণ করতে চায় তার বাসা সহ। তখন ঋতু রাজি হয়ে যায়। তারপর রকি ঋতুকে নিয়ে বিদেশে চলে গেল। বর্তমান শোন, আমি পরিস্থিতির শিকার হয়ে এত কিছু করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দে জান্নাত। তারপর জান্নাতের চোখে কোণে পানি চলে আসে কথাগুলো শুনে। সে এত বছর রাসেলকে ভুল বুঝেছে, ভাবতে নিজেকে নিজের কাছে ছোট মনে হয়। তারপর রাসেল সেখান থেকে রাগে উঠে বের হতে লাগলো। এমন সময় জান্নাত রাসেলের পায়ে ধরে কান্না করে বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি না বুঝে এমন করেছি, প্লিজ ক্ষমা করে দাও। তারপর রাসেল জান্নাতকে উঠে বুকে নিয়ে বলে, তোমার জায়গা আমার বুকে, পায়ে নয়। কারণ তুমি না বুঝে এমন করছো। এখন আমি অভ্রকে খুন করব। এত বছর কাছে পেয়েও ভালোবাসতে পারিনি, এখন কাছে পেয়েছি, প্লিজ তুমি এমন কিছু করো না যাতে তোমাকে আর কাছে থেকে সরে যেতে হয়। তুমি অভ্রর কথা ভুলে যাও, আমরা তো ঠিক হয়ে গেছি, আর কোনো কিছুই প্রয়োজন নেই। তারপর আম্মু আসে রাসেলের। আমি এই দিনটিরই অপেক্ষায় ছিলাম এত বছর। তোরা এক হয়েছিস, এখন তোদেরকে আবার বিয়ে দেব আনুষ্ঠানিকভাবে। আমি মানি না। কেন? ঋতুর বিয়ে ঋতুর ছেলেও খাবে, কিন্তু আমার ছেলে কোথায়? আমার ছেলে হবে, তারপর বিয়ে হবে। কারণ ঋতুর মতো আমার ছেলেও যেন বড় হয়ে বলতে পারে যে আমি আমার আম্মুর বিয়ে খেয়েছি। সবাই খিলখিল করে হেসে দেয়। রাসেল জান্নাতকে বুকে লুকিয়ে রাখে। জান্নাত লজ্জায় মাথা তুলতেছে না, কারণ মুখে বলে ফেলছে হঠাৎ, আসছে তাই। এভাবেই চলতে থাকে তাহাদের ভালোবাসা।